নমস্কার। আজকের লাইভের মূল বিষয় স্যার SIR হ্যাঁ স্ল্যাশ না, অর্থাৎ করবেন কি করবেন না। বলাই বাহুল্য এই প্রশ্নটি আমার সহযোদ্ধা পাঠকের, মানে মূল স্রোতের বিপরীতে গিয়ে যারা বেঁচে থাকতে চাইছেন, প্রশ্ন করছেন, তারাই এই বিষয়টি বারবার জানতে চেয়েছেন। যদিও এ বিষয়ে আমার পূর্বের একটি ভিডিও রয়েছে, ফেসবুকে পোস্টও করেছি, তবু অনেকে আশঙ্কায় আছেন, ভয়ে আছেন, ঠিক বুঝতে পারছেন না, দ্বিধান্বিত কি করা যায় ইত্যাদি ইত্যাদি। আবার ইচ্ছেও হচ্ছে প্রতিবাদ করতে যে না, আমরা স্যারে ফর্ম এনুমারেশন ফর্ম জমা দেব না, প্রতিবাদ করব, ডিজিটাল আইডির বিরুদ্ধে প্রতিবাদ করব, কিউআর কোড হতে চাইব না, চাইছি না, ইত্যাদি ইত্যাদি। এরকম একটা প্রতিবাদী মানসিকতাও উকি মারছে। আবার পাশাপাশি ভয়, ভোটার তালিকা থেকে যদি বাদ দিয়ে দেয় তাহলে কি হবে, পরিবারে কি হবে, আমার কি হবে, কি ভয়ানক ব্যাপার, এই ভয়টাও কাজ করছে। এটা খুব স্বাভাবিক, মধ্যবিত্ত মানসিকতার আমরা যারা রয়েছি সবাই তো কম বেশি শিক্ষিত, এবং তাদের মধ্যে ভয়টা, সেটা ভাইরাসেরই ভয় হোক বা ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ভয়ই হোক, একটা ভয় কাজ করে সব সময়, সব ক্ষেত্রেই একটা ভয় কাজ করে। ভয় নিউ ওয়ার্ল্ড অর্ডারে, নতুন বিশ্ব ব্যবস্থায় এই ভয়টাই একটা বিশাল ভূমিকা নিয়ে ফেলেছে, আগামীতেও নিতে থাকবে। যাই হোক, সেই প্রশ্নগুলোর আজকে আলোচনা করব। তার আগে আরো একবার বলি, জানাই, আগামী 6ই ডিসেম্বর মহাবোধি সোসাইটি হলে আমরা মিলিত হতে চলেছি মিলন আড্ডা পাঠক সহযোদ্ধাদের নিয়ে। সবাই আসুন, স্বাগত, প্রশ্ন করুন। এখনো অনেক কিছু বিষয়ে অনেকেরই ধোঁয়াশা আছে, এত এত ভিডিও, এত এত লেখালেখির পরেও বিশেষ করে অনেকেই যারা ভিডিও দেখেন না ভালো করে, যে সমস্যায় পড়লেই তারা হোয়াটসঅ্যাপ করেন, মেসেজ করেন, তাদেরকে বলবো মানে একটুখানি সময় করে হোক। আমি এখন ভিডিও করা কমিয়েও দিয়েছি, দেখলেন, অনেকদিন বাদে এলাম, বেশ কয়েকদিন বাদে। তো একটু সময় করে দেখুন, উপকৃত হবেন। নইলে নিজেদের বিপদই ডেকে আনবেন। কেন বললাম, কয়েকটি প্রশ্ন উত্তর আলোচনা করে নেব, তারপরেই মূল বিষয়ে আসব। কারণ তারা আমার ভিডিও শোনেন বলে মনে হয় না, কিন্তু বিপদে পড়ে মেসেজ করেছেন। এবং সবসময় মেসেঞ্জার তো প্রশ্নই আসে না, হোয়াটসঅ্যাপেও আমি সবসময় সবার প্রশ্ন সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারি না, ব্যস্ততার কারণে। তো যাই হোক, 6ই ডিসেম্বর আসুন, 3টে থেকে 6টা পর্যন্ত কলেজ স্ট্রিট এলাকায় মহাবোধি সোসাইটি হল। অনেক পাঠক সহযোদ্ধা আসবেন, আমরা মিলিত হব। অনুষ্ঠানটি সবার জন্যই, ওপেন টু অল, কোন রকম টিকিট বা এন্ট্রি ফির কোনো বিষয় নেই এখানে। দূরবর্তী সহযোদ্ধা অবশ্যই যারা আমার পরিচিত, যারা আসবেন, তাদের জন্য থাকার ব্যবস্থা হয়েছে। আমি আগে জানিয়েছি, এ বিষয়ে বিস্তৃত ভিডিও রয়েছে, পরবর্তীতে আবার ভিডিও করব। আর আরো একবার বলি, যারা পাশে থাকতে চাইছেন বা ইচ্ছা প্রকাশ করছেন বিভিন্নভাবে, তাদের বলি যে সামর্থ্য থাকলে বই সংগ্রহ করুন। সেটাই এই লড়াইয়ের, এই মিলন আড্ডায় বলুন, আমার গ্রামে গঞ্জে ঘোরাঘুরি বলুন, লড়াই বলুন, কাজে লাগে। সেটাই আমার পাথেয়। কলেজ স্ট্রিটের কোথায় বই পাওয়া যায়, অ্যালাইড বুক, সেটা আমার ইউটিউবের ডিপিতে দেওয়া রয়েছে, ফেসবুকেও জানানো রয়েছে, সেখানে পিন পোস্ট রয়েছে পেজে। তো ইচ্ছে করলেই আপনারা খুঁজে নিতে পারেন। এছাড়াও যারা আগ্রহী তারা কুরিয়ার করবেন, কুরিয়ারে নিতে চাইছেন তারা যোগাযোগ করবেন। এভাবে যদি আপনারা মনে করেন যে আমাদের মতো মানুষের পাশে থাকা যেতে পারে, তবেই। আর যাদের বই পড়ার ইচ্ছে আছে কিন্তু আর্থিক সামর্থ্য নেই, তারাও জানাবেন, অবশ্যই আমি চেষ্টা করব। ইতিমধ্যেই বহু পাঠকের কাছে বই পৌঁছে গেছে, সে আহ্বানও বহু আগেই রেখেছি।
তো এই হলো বিষয়। এবারে আসছে মূল বিষয়ে নয়, ওই যে বললাম কিছু প্রশ্ন উত্তর। একজন প্রশ্ন করেছিলেন, নাম মনে নেই, নামে এখানে দরকারও নেই, মেসেঞ্জার, আমি বহু মেসেঞ্জারই আবার বলছি, জরুরি বিষয় হলে মেসেঞ্জারে পাঠাবেন না। হোয়াটসঅ্যাপ যদিও বা দেখি, একদিন না হলেও পরের দিন তো দেখবই, দেখি, কিন্তু মেসেঞ্জার কিন্তু সত্যি মানে এদিকে পেজ, এদিকে প্রোফাইল, আপনারা জানেন করোনা কালে প্রোফাইল ব্লক করে দেওয়ার কারণে একাধিক প্রোফাইল খুলতে হয়েছিল। আমি সেই মেসেঞ্জার গুলোতে যেতে পারি না, সময় পাই না বলে। তো যাই হোক, এরকমই একজন মেসেজ করেছিলেন, আমি দেখলাম কিছুদিন দেরি হওয়ার পর আমি খুলেছিলাম। তো সেখানে উনি বলেছিলেন যে ইঁদুর কামড়েছে, আমি কি ভ্যাকসিন নেব, মানে র্যাবিস ভ্যাকসিন নেব? তো যাই হোক, যে কোনো কারণেই হোক, আমি আহ, দু একদিন পরে মেসেজটা দেখে উত্তর দিয়েছিলাম যে না, দরকার নেই। তো তিনি বললেন আমি তো নিয়ে ফেলেছি, কি করি এখন, ইত্যাদি ইত্যাদি, আমার কি ক্ষতি হবে, ইত্যাদি ইত্যাদি। তার মানে দেখুন, তিনি এই বিষয়ে আমার বিস্তারিত ভিডিও আছে জলাতঙ্কের ওপরে, ইউটিউবেও আছে এখনো। তারা দেখেননি বা অনেকেই দেখেন না, ওই যে হঠাৎ করে ইঁদুরে কামড়েছে তাই তার মনে হলো। আমি সাপ বলিয়ে দিচ্ছি, কতবার করে বলবো, ইঁদুর কামড়ালে, ইঁদুর বলুন, ছুঁচো বলুন, ইঁদুর, র্যাট, এসবে মানে ধেড়ে ইঁদুর বলুন, নেংটি ইঁদুর বলুন, এই ইঁদুর, যে কোনো ইঁদুরের ব্যাপারে, এমনকি কাঠবেড়ালি বলুন, এগুলো কামড়ালে র্যাবিস হয় না। তাই ভ্যাকসিন নেওয়ার দরকার নেই, প্রশ্নই আসে না। আমার কথা বলে নয়, আমি ভ্যাকসিন বিরোধী এরকম ভেবে ভাবতে পারেন যে না, এটা তো ওর কথা কি বিশ্বাস করা যাবে? এটা ফার্মা লবিই বলে, মানে এখনো পর্যন্ত বলছে, পরে কি বলবে আমি জানি না। ওরাই বলছে ওরাই বলছে যে কুকুর কামড়ালে, র্যাবিড ডগ কামড়ালে যে ট্রিটমেন্ট বা যে ভ্যাকসিনেশন, যে শিডিউল ইত্যাদি ইত্যাদি মেনটেন করতে হয়, যাকে ট্রিটমেন্ট রেজিম বলা হয়, সেটা ইঁদুরের ক্ষেত্রে একদমই দরকার নেই। শুধু ক্ষতস্থানটা একটু ভালো করে ধুয়ে নেওয়া, আপনার যদি মনে হয় ডিসইনফেক্টেড দিয়ে ব্যবহার করে, সেটা সাবান, সোপ হতে পারে, যাই হোক, ধুয়ে নিলে মিটে গেল আর কি, এটাই, আর কিছু দরকার নেই। তো যাই হোক, নিয়ে ফেলেছেন, এবার কি ক্ষতি হতে পারে এটা কি বলা যায়? এটা শরীরের উপর নির্ভর করে। সবার ইমিউন সিস্টেম সমান নয়, একই রকম ভাবে রিয়াক্ট করে না। তবে সহজ করে বললে এটুকু আপনারা জানেন যে জলাতঙ্ক, র্যাবিস ভ্যাকসিন, ইনঅ্যাক্টিভেটেড যেটা ভাইরাস ব্যবহার করা হয়, যেটা তথ্য বলছে, ওরা বলছে যে মৃত ভাইরাসকে, মানে র্যাবিস ভাইরাসই আপনার শরীরে ঢোকানো হচ্ছে অবশ্যই, যাতে করে ইমিউন রেসপন্স ট্রিগার করে অ্যান্টিবডি তৈরি করা যায় জলাতঙ্কের বিরুদ্ধে, অ্যান্টিবডি। তো এই ক্ষেত্রে অবশ্যই কি করা হয়, ইনঅ্যাক্টিভেটেড অর্থাৎ মানে মৃত মৃত র্যাবিস ভাইরাস আপনার শরীরে ঢোকানো হয়, এই বিষয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার, তাদের যে তথ্য, তারা যা বলছে আর কি, আপনার কিন্তু হওয়ার কথা নয়, মানে আপনার সমস্যা হওয়ার কথা নয়, মানে আপনার র্যাবিস হওয়ার কথা নয় আর কি, সেখান থেকে বরং অ্যান্টিবডি তৈরি হতে পারে। বেশ, তো সেই অ্যান্টিবডি আপনার মধ্যে থেকে গেল, এটাই ওরা বলছে, মানে আপনার ক্ষতি হবে না। কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি যে স্টাডি রয়েছে, তথ্য রয়েছে যে র্যাবিস ভ্যাকসিন নেওয়ার পরেও জলাতঙ্ক হয়েছে। সেই ক্ষেত্রে ওরা বলছে যে, এবং টাইমলি নেওয়ার পরেও হয়েছে, যে ট্রিটমেন্ট রেজিম আছে সেটাকে ফলো করে, বিষয়ে আমি আগের একটি ভিডিওতে বলেছি, সেটাকে ফলো করা সত্ত্বেও হয়েছে। এক ব্যক্তির আমি খবরটা লিঙ্ক শেয়ার করেছিলাম। সেই ক্ষেত্রে বিভিন্ন রকম যুক্তি ওরা দিচ্ছে, যে সেটা হলো যে হতে পারে ভ্যাকসিনটা এক্সপায়ার করে গেছিল, হতে পারে যে
ট্রিটমেন্টে কোনো ত্রুটি ছিল ইত্যাদি ইত্যাদি বলা হচ্ছে। তো যাই হোক, সেটা তো আমার জানার কথা নয়, আপনারও জানার কথা নয়। তো এই হলো বিষয়। কিন্তু রেবিস ভ্যাকসিন নেওয়ার পরেও যে জলাতঙ্ক হচ্ছে এবং সেটা বাড়ছে, মানে সামনে আসছে ঘটনা, সেটা কিন্তু পরিষ্কার। এটা খুব ইন্টারেস্টিং। আচ্ছা, এবারে দেখুন, যে ব্যাপারটা হয় সেটা হলো প্যানিক। প্যানিক এরকম বহু ঘটনা আছে। একটি আমি আপনাদের পোস্ট দিতে পারি আর কি। বিভিন্ন সব ফোরাম টোরাম আছে, তো বিভিন্ন কোরা টোরা বিভিন্ন জায়গায় দেখবেন বিভিন্ন রকম মত বিনিময় হয়। সেখানে মানুষ তাদের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলে, বা আমিও নিজেও দেখেছি। সেখানে একজন প্রশ্ন করছেন যে তিনি একটা রাস্তার কুকুরকে তুলে নিয়ে এসেছিলেন বাড়িতে পোষ মানানোর জন্য, স্বাভাবিক, খুব ভালো। তো যাই হোক, একবার সেই কুকুরটি তাকে কোনোভাবে একটুখানি আঁচড়ে ফাঁচড়ে দেয় বা কিছু করে, তো তিনি ভ্যাকসিন ট্যাকসিন নেননি, ঠিক আছে। পরের বারে নাকি তার সঙ্গে খেলতে খেলতে সেই তাকে নাকি কামড়ে দেয়। এবার সে আর দেরি করেনি, সে ডোজ যেমন নেওয়ার কথা ভ্যাকসিন সে নিয়ে নিয়েছে। বেশ, এবার দেখা যাচ্ছে সে বলছে কুকুরটা কিন্তু দিব্যি আছে, 2 মাস হয়ে গেল, ভালো আছে, সুস্থ আছে, হেলদি আছে। তো আমার এখন ভয় করছে, আমি যে ভ্যাকসিন নিয়ে নিলাম তাতে করে আমার কোনো কিছু হবে না তো, ক্ষতি টতি হবে না তো? এই প্রশ্ন তার মধ্যে আসছে। এই কারণেই বলি যে ভ্যাকসিনের যে সাইড এফেক্ট, এগুলো তো আদি ভ্যাকসিন। এখন যেমন যা ভ্যাকসিন হচ্ছে, এমআরএনএ ভ্যাকসিন, ভেক্টর ভাইরাল ভ্যাকসিন, এগুলো তো এগুলোর ক্ষেত্রে যে মাস স্কেলে ব্যবহার হচ্ছে, আপনারা জানেন কি উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে। সেই ক্ষেত্রে জলাতঙ্কের ভ্যাকসিন, যেটা র্যাবিস ভ্যাকসিন, সেটা ট্র্যাডিশনাল ভ্যাকসিনের মধ্যে পড়ে, বুঝতেই পারছেন, ট্র্যাডিশনাল ভ্যাকসিন। তো সেই সময় যা হতো, যেমন এডওয়ার্ড জেনারের ভেরিওলা ভ্যাকসিন, যেটাকে স্মল পক্স ভ্যাকসিন বলা হয়, সেটাও ট্র্যাডিশনাল ভ্যাকসিন, এবং তারপর পরই ওরকম জাস্ট তারপরে আমরা পাস্তুরকে পেলাম। তো সেই সময় কিন্তু এমআরএনএ টেকনোলজি বলুন, ভেক্টর ভাইরাল টেকনোলজির অস্তিত্ব ছিল না, আর এই ভ্যাকসিনগুলো কেউ লার্জ স্কেলে মানুষকে দেয় না। দেয় কি? দেয় না। তার ফলে যেটা মাস ইনোকুলেশনে ব্যবহার হয়, অর্থাৎ যে ভ্যাকসিনগুলো মাস ইনোকুলেশনে ব্যবহার হয়, অর্থাৎ কোটি কোটি মানুষ, সমস্ত মানুষকে শৈশব থেকে শুরু করে দেওয়া হয়, সেগুলোর ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের ডিজাইন, উদ্দেশ্য, ফার্মা কোম্পানির বিভিন্ন রকমের বিষয় কাজ করে, একটু ভাবলেই বুঝতে পারবেন। কিন্তু যে ভ্যাকসিনগুলোর ব্যবহার অত্যন্ত কম, কতিপয় মানুষ নিয়ে থাকেন, এবং সেগুলো প্রথম দিকের ভ্যাকসিন, ট্র্যাডিশনাল ভ্যাকসিন, সেই ক্ষেত্রে কিন্তু এজেন্ডাটা একটু অন্যরকম হয়ে যায়, তাই নয় কি? তো তাই আমি বলবো যে ওরা কিন্তু প্রথম দিকে যে ট্র্যাডিশনাল ভ্যাকসিন যেগুলো আমরা দেখতে পাই, সেগুলো কিন্তু তার সঙ্গে বর্তমান কালে যে এমআরএনএ টেকনোলজি বা ভেক্টর ভাইরাল, যেগুলো আরো বেশি করে বিপদ ডেকে আনছে, তার সঙ্গে ফারাক আছে। কারণ ওই ভ্যাকসিনগুলো ফার্মা কোম্পানির বিজ্ঞানীরা সরাসরি, তারা মানে ফার্মা কোম্পানির আদেশে বা তাদের এজেন্ডার কারণে তৈরি করেননি, তারা ব্যক্তিগত গবেষণার ফসল হিসেবে তারা এক্সপেরিমেন্ট করেছেন, জানার চেষ্টা করেছেন, কাজ করেছেন। যদিও পরবর্তীকালে আমরা জানি যে এডওয়ার্ড জেনারকে পরবর্তীকালে জায়নিস্টরা, ইহুদি শক্তি হেল্প করেছিল, বা পাস্তুরকেও করেছিল, সেটা পরবর্তীকালে স্বাভাবিকভাবেই তারা ফান্ডিং করেছিল। কিন্তু একদম প্রথম দিকে যখন তারা এগুলো করেছিলেন, তখন যতটা আমি স্টাডি করেছি, সেই সময়ে তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি নিজেরাই করেছিলেন। তাছাড়া এই ভ্যাকসিনগুলো টেকনোলজি, বুঝতেই পারছেন, অনেক প্রথম দিকে যে টেকনোলজি, সেটা ট্র্যাডিশনাল ছিল, একদম একদম বেসিক টেকনোলজি ছিল আর কি। তাতে করে এখন যা ঘটানো হচ্ছে, সেটা সেই সময় সেই স্কেলে সম্ভব ছিল না। তো সেই জায়গা থেকে আপনি যদি না বহু ভ্যাকসিন নিয়ে থাকেন, মানে গাদাগুচ্ছের নিয়ে নিয়ে নিলেন আর কি, যেমন ছোটবেলা থেকেই দেখবেন বাচ্চাদের শরীরে গাদাগুচ্ছের ভ্যাকসিন দেওয়া হয় আর কি, যেমন অ্যালুমিনিয়াম থাকে ভ্যাকসিনে, মার্কারি থাকে, আরো অনেক কিছু থাকে। সে বিষয়ে অমৃত সুব্রত দ্বিতীয় খণ্ডে ভ্যাকসিনে কি কি থাকে এ নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে, আপনারা অনেকেই পড়েছেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি 3টে নিয়ে থাকেন, বা যা ডোজ আর কি যা নিয়ে থাকেন, তাতে করে আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। অন্তত পক্ষে আমি এটা বলতে পারি, যদি না ওই
দেখা গেল আপনার কপালে ওই বলে না এক্সপায়ার হয়ে যাওয়া বা বিভিন্ন রকমের যে ট্রিটমেন্ট রেজিমেন্ট যেমন হওয়া উচিত সেটা হলো না, সেটা আলাদা কথা। কিন্তু যদি ঠিকঠাক থাকে আমরা ধরে নিতেই পারি যে তিনখানা আপনি যেটা যদি নিয়ে থাকেন আর কি, সেটা সেক্ষেত্রে কিন্তু চিন্তার কোনো কারণ নেই, আশঙ্কার কোনো কারণ নেই। যদি বারবার নিতে থাকেন, যেমন আমার পরিচিত একজন আছেন যিনি, নাম বলার দরকার নেই, একদম আমার চোখে দেখা ঘটনা, এবং তিনি সেটা নিজেও জানেন। যদি এই মুহূর্তে তিনি ভিডিওটি শুনে থাকেন তিনি উপলব্ধি করতে পারবেন। তার বাড়িতেও এরকম বিড়াল, তার প্রিয় পোষ্য বিড়াল, তার বাড়িতে একাধিক বিড়াল আছে। তো এরকম যখনই বিড়াল আঁচড়ে দিত বা কামড়ে দিত তিনি নিজে থেকেই মনে হতো তার জলাতঙ্ক ভ্যাকসিন নেওয়া উচিত। তো তিনি নিজে নিজেই নিতেন এবং বহু ভ্যাকসিন নিয়ে ফেলেছেন। দুজন আছে আমার একজন পরিচিত এরকম। তো একজনের নিউরোলজিক্যাল প্রবলেম দেখা দিয়েছে, এবং সেটা যে এই গাদাগুচ্ছের ভ্যাকসিন নেওয়ার কারণে সেটা তিনি উপলব্ধি করেন। তিনি সুস্থ ছিলেন, গাদাগুচ্ছের নিয়েছেন আর কি। তো একই রকম ভাবে দুজন, এবং প্রত্যেকেরই শারীরিক, একজন অবশ্যই প্রাকৃতিক পন্থায় ফিরে এসে তার শরীর অনেক দুর্বল এবং ইম্যাসিয়েটেড হয়ে গেছে আর কি, অত্যন্ত রোগা, অনেক সমস্যাও আছে, কিন্তু সে প্রাকৃতিক পন্থায় ফিরে এসে অনেকটাই রিকভার করতে পেরেছে নিজেকে। আর যার নিউরোলজিক্যাল প্রবলেম তিনি চিকিৎসায় আছেন, হোলিস্টিক ট্রিটমেন্টে আছেন এই পর্যন্ত। কিন্তু তারা একটা দুটো তিনটে এরকম নেননি, তারা গাদাগুচ্ছেন নিয়েছিলেন। এই হলো বাস্তব। তাই আরো একবার বলি যে ইঁদুরে কামড়ালে, ধেড়ে ইঁদুর হোক আর নেংটি ইঁদুর হোক, যে ইঁদুরই হোক না কেন, বা কাঠবেড়ালি হোক, রোডেন্ট যাকে বলি আমরা, স্পিসিস আর কি, তাদের কামড়ে কিন্তু জলাতঙ্ক হওয়ার প্রশ্ন নেই, কোন রকম গল্প নেই, সব ট্রিটমেন্টের গল্প নেই। শুধু তাই নয়, আমি আগেও বলেছি যে কুকুর কামড়ালেও, ওই যে কুকুরটির কথা বললাম, সে প্রশ্ন করেছে, আগে দেখবেন মতো 10 দিন তো দেখবেন, দেখবেন 10 থেকে 11 দিন দেখবেন যে কুকুরটি সুস্থ থাকলো কিনা বা অসুস্থ হয়ে গেল কিনা। কারণ কুকুরটি জলাতঙ্ক হলে, কুকুরটা যদি আপনার মধ্যে, মানে যখন আপনাকে কামড়েছে সেই সময় যদি তার স্যালাইভাতে র্যাবিস ভাইরাস থাকে, তবেই আপনি ইনফেক্টেড হবেন। মানে বিজ্ঞান, ওদের বিজ্ঞান তাই বলছে, যদিও জার্ম থিওরিতে আমি বিশ্বাস কিন্তু করি না, সেটা পনের গল্প। কারণ একই সঙ্গে আমি নিজের চোখে দেখেছি আমাদের পাড়ায়, গ্রামে, যেটা এখন আমার কাজে লাগে, 3জনকে কুকুর কামড়েছিল, পাগলা কুকুর। একজনের জলাতঙ্ক হলো, সে বাঁচেনি, দুজনের কিন্তু কিছুই হয়নি। কি করে হলো? মজাটা এখানেই। আপনারা দেখুন, যে কোনো মানে সায়েন্স জার্নালও চেক করুন, প্রশ্ন করুন, বড় বড় ডাক্তারকেও প্রশ্ন করুন, যে পাগলা কুকুর কামড়ালে, র্যাবিড ডগ যদি আপনাকে কামড়ায়, মানে 5জনকে যদি কামড়ায়, 10জনকে যদি কামড়ায়, সবারই কি জলাতঙ্ক হবে? তারা বলবে যে না, সবার হবে এমন বলা যাচ্ছে না। কেন হবে না? কেন সবার হওয়া উচিত ছিল? জার্ম থিওরি তাই বলে, জার্ম থাকলে তো সবার কেন জলাতঙ্ক হবে, মরে যাবে। 2-1জন অবশ্য গোটা পৃথিবীতে থাকলে সার্ভাইভ করেছে, সেটা মিরাকল বলা হয়। ইমিউন সিস্টেমের গল্প আবার এখানেই চলে আসছে, তো মজাটা এখানেই। তো যাই হোক, তো হয় না, হয়নি, আমি নিজের চোখে দেখেছি। তো এবার প্রশ্ন হচ্ছে, আপনি দেখুন আগে, সবসময় বলি যে এইসব জিনিস আমাদের শরীরকে সূর্যের মধ্যে ঢোকানোর আগে একটু দেখে নিন না, একটু অপেক্ষা করুন না। কুকুরটা যদি আপনার পোষা কুকুর হয় তাহলে তো আপনি দেখতেই পাচ্ছেন, ইউ ক্যান স্টাডি অল দ্য টাইম। আর যদি পাড়ার কুকুর হয় তাও দেখতে পাচ্ছেন সে অসুস্থ কিনা। আর র্যাবিড ডগ দেখলেই বোঝা যায়, আনপ্রোভোকড বাইট হয়। আপনি একটা কুকুরকে প্রভোগ করলেন, গায়ে হাত দিলেন, বা কেউ খোঁচালো, সে কুকুর প্রভোক্ট হলো এবং আপনাকে বাইট করলো বা আঁচড়ে দিল বা যাই হোক কিছু করলো, সেটার সঙ্গে একটা কুকুর, আপনি এমনি হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে একটা কুকুর তেড়ে এসে আপনাকে কামড়ালো, সেটা কিন্তু ডিফারেন্ট, এটা বুঝতে হবে। ইউ হ্যাভ টু স্টাডি দ্য বিহেভিয়ার অফ দ্য ডগ, এটা দেখতে হবে, বুঝতে হবে। তাই সম্ভব হলে সেটা দেখুন, খেয়াল করুন, প্যানিকড হবেন না। ইউ ডোন্ট নিড টু বি প্যানিকড, যেটা ওরা চায় সবসময়।
দেখুন, কারণ ইমিউন সিস্টেমের উপরে তো এখন আমার আর বিশ্বাস নেই যা দেখতে পাচ্ছি। আপনারা তো ব্রাজিল আমাজনের অধিবাসী নন, অ্যাবরিজিনালসও নন। তারা দিব্যি স্টাডি বলছে ব্রাজিল আমাজোনিয়ার অরণ্যে যেসব আদিবাসী থাকে তারা ইতিমধ্যেই র্যাবিসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে ফেলেছে। প্রচুর সেখানে বাদুড় আছে, বাদুড়ের কামড় খেতে 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 তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে, কিন্তু আমাদের ক্ষেত্রে তো সেটা বলা যাচ্ছে না। তো ওই যে বললাম, হয়নি। আমার চোখে দেখা 3জনকে কামড়েছিল পাগলা কুকুর, একজনের হয়েছে, 2জনের হয়নি। কেন হলো না? তার মানে সে অ্যান্টিবডি ডেভেলপ করতে পেরেছে, এটাই তো ধরে নিতে হবে, তাই না? এবং 3জনের ক্ষেত্রে মারাত্মক কামড় ছিল, এমন তো নয় যে শুধু আঁচড়ে দিয়েছিল, আমি নিজের চোখে দেখেছি। তবে অর্থাৎ ইমিউন সিস্টেমের গল্পটা কিন্তু চলে আসছে, খুব ইন্টারেস্টিং চলে আসছে। তো যাই হোক, তাই স্টাডি করুন, করার পরে যদি দেখেন হ্যাঁ বেপারার কুকুর হলে আপনি যাকে চেনেন না, দেখেননি কখনো, আবার সুযোগ হবে না, সম্ভব হলে খোঁজ খবর রাখুন। কারণ সেটা র্যাবিড হলে কিন্তু শুধু আপনাকেই কামড়াবে এমন নয়, র্যাবিড ডগ কিন্তু অন্যদেরও কামড়াবে। আপনাকে কামড়ে স্যাটিসফাইড হয়ে কোটা পূরণ হয়ে গেছে বলে ঘুমিয়ে পড়বে, ইজ নট দ্যাট সিনারিও, তাই তো? সে আরো অন্যদের কামড়াবে। সেটা আপনি সেই এলাকায় খোঁজ খবর করলেই পাওয়া যাবেন যে পাগলা কুকুর হল পাড়ায় দেখা গেলে সেটা কিন্তু চাউর হয়েছে, যেটা আশপাশের লোক মালুম পায়, সে ঘটনাও অনেক আছে। তো সেরকম আপনি সেখানে গেলেন, সেখানে একটু খোঁজ নিন, নিজের স্বার্থে বলছি। ভ্যাকসিন ঢোকানোর আগে আগে খোঁজ নিন। যদি তাও না হয়, সম্ভব না হয় যে না কুকুরটা ড্রেসলেস পাওয়া যাচ্ছে না, আলাদা কথা, সেই ক্ষেত্রে আপনি নিতে পারেন অবশ্যই, বাট ফার্স্ট ফলো আপ করুন, এটা অত্যন্ত জরুরি, এটা মাথায় রাখুন। এবার প্রশ্ন করুন দেখি, আচ্ছা কুকুরের জলাতঙ্ক হয় কি করে? কুকুর তো বাঁচে না, কুকুর 10 থেকে 11 দিনের মধ্যে মারা যায়। আর মানুষের ক্ষেত্রে ইনকিউবেশন পিরিয়ড 20 দিন মোটামুটি বলা হয়। অর্থাৎ আপনি সময় পাচ্ছেন, মানে ভ্যাকসিনটা নেওয়ার আপনি সময় পাচ্ছেন, এটাই বলা হতো, এটাই স্ট্যান্ডার্ড ছিল। কিন্তু এখন আর ডাক্তাররা সেটা, কুকুর কামড়ালেই মানুষও ভয় পেয়ে যায়, ইঁদুর কামড়ালে মানুষ দৌড়চ্ছে, তো আর কুকুর দূরের কথা। আর বেড়াল, হ্যাঁ বেড়ালের ক্ষেত্রে যদি একই কেস, যদি কোনো কুকুর বেড়ালকে কামড়ায় তাহলে সেই বেড়াল থেকে হতে পারে, সেটা খুব বুঝতেই পারছেন খুব রেয়ার ঘটনা। যাই হোক, সেক্ষেত্রেও স্টাডি করার সুযোগ যদি পান অবশ্যই করবেন। তো এবার প্রশ্ন করুন যে কুকুরের জলাতঙ্ক কি করে হয়? কি করে হয়? কুকুরের শরীরে কি জলাতঙ্কের ভাইরাস জন্মায়, প্রডিউস করে? না, করে না। কুকুর সিম্পলি ক্যারি করে। বেশ, আমাদের দেশে কুকুর আর আমেরিকাতে বিশেষ করে আমরা দেখতে পাই, সেখানে স্ট্রিট ডগের ব্যাপারটা তো নেই বললেই চলে। সেইখানে দেখা যাচ্ছে রাকুন, স্কাঙ্ক, ফক্স, খাকশিয়াল, এগুলো থেকে র্যাবিস হয় ওখানকার মানুষের, ওদের স্টাডি তাই বলছে। আমাদের দেশে মূলত কুকুরের কি করে হয়? ভাইরাস তো ওপেনে বাঁচতে পারে না, র্যাবিস ভাইরাস তেমন তো নয়। কুকুর যাচ্ছিল জঙ্গলে হাঁটতে হাঁটতে বা রাস্তা দিয়ে, হঠাৎ করে একটা র্যাবিস ভাইরাস টুক করে তার নাকের মধ্যে ঢুকে পড়ল, করোনার মতো। ব্যাপারটা তা নয়। র্যাবিস ভাইরাস বাইরে সূর্যের আলোতে বাঁচেই না, বড়জোর 1 ঘন্টা 1.5 ঘন্টা, তার বেশি বাঁচে না। সামান্য ধুলেই ইনফেক্টেন্ট ব্যবহার করলেই র্যাবিস ভাইরাস মরে যায়, ওরা তাই বলছে, ওদের তথ্য তাই বলছে। তাহলে ওপেনে র্যাবিস ভাইরাস বাঁচে না, র্যাবিস কেন, কোনো ভাইরাসই তো বাঁচে না, তাহলে সেটা আসে কোথা থেকে? রহস্যটা এখানে। কেন? সার্চ করুন, স্টাডি করুন, জার্নাল পড়ুন, ওরা বলবে যে আপনাকে যে কুকুরটা কামড়েছে, মানে যার জলাতঙ্ক হয়েছে, কামড়াক আর না কার, জলাতঙ্ক আক্রান্ত কুকুর, র্যাবিড ডগ, তাকে অন্য কোনো কুকুর কামড়েছিল, অন্য কোনো কুকুর কামড়েছিল, যার মাধ্যমে জলাতঙ্ক তার শরীরে ঢুকেছে। এবার প্রশ্ন করুন সেই কুকুরটাকে আবার কে কামড়েছিল? তখন বলবে হ্যাঁ, সেই কুকুরটাকেও নিশ্চয়ই অন্য কোনো কুকুর অথবা বাদুর অথবা রাকুন, কোনো একটা কেউ কিছু কামড়েছিল, সেখান থেকে ছড়িয়েছে ভেক্টর, কারণ ওপেনে তো থাকে না। তাহলে
রহস্য না? হ্যাঁ। অর্থাৎ এই খুঁজতে 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 কিন্তু অনেক দূর চলে যাবেন আপনারা। তারপরে স্টাডি বলছে যে আমেরিকায় নাকি এক ধরনের বাদুড় আছে যারা নাকি জলাতঙ্ক র্যাবিস ভাইরাস রিজার্ভার বলা হয়, আমি এ নিয়ে পরে বিস্তারিত লাইভ করব। তারা নাকি জলাতঙ্ক র্যাবিস ভাইরাস নিয়েও ধারণ করেও নাকি তারা ইনফেক্টেড হয় না, তারা দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। কি করে সম্ভব হয়? তারা নাকি তাদের নাকি ইমিউন সিস্টেম সেভাবেই নাকি ভাইরাসটাকে ট্যাকল করতে পারে, তাই তারা ক্যারি করলেও তাদের নাকি হয় না। সবসময় মাথায় রাখবেন, ক্যারি করা মানে কিন্তু সে ইনফেক্টেড না হলে কিন্তু তার থেকে ছড়ায় না। ওই অ্যাসিমটোমেটিক গল্পটা ভুলে যান, যেটা করোনা কালে আমরা শুনেছি। অ্যাসিমটোমেটিক ভাইরাস করোনা মানে কি? উপসর্গহীন করোনা, ঢপের বিজ্ঞান। যেমন করে ওরা ঢপের বিজ্ঞান দিয়ে মানুষকে ভয় পাইয়ে মৃতদেহ থেকে নাকি করোনা ছড়াচ্ছে, এমন করে রেড ভলান্টিয়ার দিয়ে পিপিই কিট পরে মৃতদেহ দাহ করার দৃশ্য দেখানো হয়েছে। এবং সেই সময় বহু মানুষ আত্মীয় স্বজনের মৃতদেহ তারা নিতে চায়নি ভয়ে যদি ছড়ায়। সেই সুযোগে অনেক কিডনি ফিডনি অঙ্গ প্রত্যঙ্গের ব্যবসা হয়েছে জানা যাচ্ছে, পরবর্তীকালে জানা গেছে অনেক লাশ গুম করে দেওয়া হয়েছে। হ্যাঁ, রহস্যটা এখানেই। তো যাই হোক, তাহলে ধরুন কোন কুকুর, তার মধ্যে জলাতঙ্কের সে আছে ধরে নিলাম, বা বাদুর আছে, কিন্তু তার মধ্যে কোনো সিমটম নেই, সে স্বাভাবিক। সে অবস্থায় সে যদি আপনাকে কামড়ায়, তাহলে আপনার মধ্যে কি করে আসবে? সেটা আসবে না। বিজ্ঞান এটাই বলে, সত্যিকারের বিজ্ঞান এটাই বলে। কুকুরের ক্ষেত্রেও তাই। অর্থাৎ কুকুরটিকে ওই জন্য স্টাডি করতে বলা হয়। যদি কুকুরটি যদি ইনফেক্টেড হয়ে থাকে, তাহলে সে আপনাকে কামড়েছে, ওই অবস্থায় কামড়েছে, while being infected, এবং সেটা আপনার মধ্যে এসেছে। কিন্তু যদি কুকুরটির মধ্যে কোনো সিমটম না থাকে, সে হেলদি থাকে, তাহলে আপনার ভ্যাকসিন নেওয়ার দরকার নেই। ওই যে একটা টাইম ফ্রেম বললাম, ওই পর্যন্ত দেখলেই যথেষ্ট। তারপরে 100 দিন 20 দিন বাদে কুকুরটা জলাতঙ্ক হতেই পারে, আপনার সেটা দেখার কথা নয়। আপনি ওই টাইম ফ্রেমটা খেয়াল রাখবেন, দ্যাটস এনাফ। ঠিক আছে? কত কিছু জানার আছে আমাদের, কত কিছু বোঝার আছে। এবার ধরুন আরেকটা প্রশ্ন করি, যদিও স্যারে এখনো আমি যাইনি, অনেকে ভাবছেন যে স্যার বেশি বকেন, কিছু করার নেই, এগুলো খুব জরুরি বিষয়। মশা কামড়ালে, অ্যানোফিলিস ধরুন কামড়ালে কি হয়? আমরা পড়ে আসছি কি হয়? ম্যালেরিয়া হয়, তাই তো? প্লাসমোডিয়াম ফ্যালসিফেরাম, প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স, এরকম অনেক নামটাম আমরা শুনেছি। প্যারাজাইট, মাইক্রোব। তো হয় কার হয়? মানুষের হয়। সবার কি হয়? একটা মশা, অ্যানোফিলিস মশা, একটা ঘরের 5 জনকে কামড়ালো, 6 জনকে কামড়ালো, সবার হলো না। কেন হলো না? এটাই জার্ম থিওরির একটা বড় গন্ডগোল। অর্থাৎ ইমিউন সিস্টেমটা ম্যাটার করছে, সবসময় ম্যাটার করছে। এই জন্য আমি বারবার হোলিস্টিকের কথা বলি। শরীরটাকে শক্তিশালী করো, ফাইট করতে পারবেন। ইউ ক্যান ফাইট অল দ্য ইনফেকশনস, যেটা ওরা বলে না, কারণ এটা ওদের ব্যবসাটা মার খাবে, ব্যবসাটা ডকে উঠবে, তাহলে হয় না সবার। এবার প্রশ্ন করুন তো, মশার কি রাস্তার কুকুরের দৌরাত্ম্য বেড়েছে? আমি তো রাস্তাঘাটেই চলি, আমার তো কুকুরের সঙ্গে অনেকেই জানেন সদ্ভাব, মানুষের সঙ্গে সদ্ভাবটা আছে, ভদ্রলোকের সঙ্গে সদ্ভাবটা নেই, কিন্তু গ্রামেগঞ্জের মানুষের সঙ্গে বা তথাকথিত অভদ্র অশিক্ষিতদের সঙ্গে সদ্ভাবটা বেশি, এবং কুকুরের সঙ্গে আমার সদ্ভাবটা বেশি। যারা আমার পরিচিত কাছাকাছি থাকেন, মাঝে মাঝে এরকম বহু কুকুরের সঙ্গে আমার সময় কাটানোর দৃশ্য তাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি, ছবি টবি আর কি। যাই হোক, সেটা আমার মনে হয় না। আমার মনে হয় দৌরাত্ম্য বেড়েছে ভদ্রলোকের,
বিপজ্জনক আমাদের সমাজের পক্ষে, কুকুরের নয়। যাই হোক, সেটা ব্যক্তিগত মত আমার। তাহলে মশার কি ম্যালেরিয়া হয়? প্রশ্ন করবেন না। মশার কি ম্যালেরিয়া হয়? ওরা বলছে, ওদের স্টাডি বলছে। আগ্রহী হলে যদি পড়াশোনা করতে চান, আমি জার্নাল লিঙ্ক দিয়ে দেব। জ্যানেট রড্রিগস বলে এক বিজ্ঞানী, তিনি এটা নিয়ে গবেষণা করছেন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফেকশাস ডিজিজেস। তো যাই হোক, তো সেখানে কি বলা হচ্ছে যে হ্যাঁ হয়, মশারও ম্যালেরিয়া হয়। কি অবাক হচ্ছেন না একটু? মশারও ম্যালেরিয়া হয়, এবং মজার কথা কি, তারা দেখছেন যে বেশিরভাগ মশাই, a great number of mosquitoes, they can survive the infection, এবং তারা বেঁচে যায়, তাদের কিছুই হয় না। হলে তো মুশকিল, যদি হতো তারা তো সাফ হয়ে যেত, ম্যালেরিয়ায় মরে যেত মশা। এরকম খবর তো বলুন দেখি, ম্যালেরিয়ায় 5 কোটি মশার মৃত্যু। কি মুশকিল না? তারা মরে না। কেন মরে না? মশা এমনিতেই, পুরুষ মশা গড়ে 1 সপ্তাহ বাঁচে, আর মহিলা মশা 6 সপ্তাহ মতো বাঁচে, সেটা আপনারা জানেন। কোনো কোনো ক্ষেত্রে একটু এদিক ওদিক হয়ে থাকে। তো তাদেরও ম্যালেরিয়া হয়। আর আপনারা তো জানেন যে পুরুষ মশার কামড়ে হয় না, নারী মশার, ফিমেল অ্যানোফিলিস মস্কুইটো, তার কামড়েই ম্যালেরিয়া হওয়ার কথা। কিন্তু দেখা যাচ্ছে যে উল্লেখযোগ্য সংখ্যক, একটা বড় অংশ মশা অ্যানোফিলিস, বেশিরভাগটাই তাদের কিন্তু ম্যালেরিয়া হলেও তারা সার্ভাইভ করে যাচ্ছে, এবং তাদের বা ইনফেকশন খুব কম সিমটম দেখাচ্ছে, এটা স্টাডি বলছে। এবং কেন? ইমিউন সিস্টেম দিয়ে তারা ফাইট করছে। ইন্টারেস্টিং না? আবার ইমিউন সিস্টেম। এই রিসার্চটা কি দাঁড়ালো, কিভাবে রিসার্চ হয়েছে এটা নিয়ে, মানে মশাদের ম্যালেরিয়া, এটা নিয়ে পরে একটা ভিডিও করার ইচ্ছে রইল আমার। যাই হোক, এই চ্যাপ্টারটা এবার শেষ করি। এবারে আসছি স্যার না কি হ্যাঁ, করবেন কি করবেন না। প্রথমেই বলে দিই যে ইনি অনেকেই প্রশ্ন করেছেন আমাকে, আমি আসলে এই ব্যাপারটা ইচ্ছে করে অ্যাভয়েড করে গিয়েছিলাম, মানে কারণ বলবো কেন করেছিলাম। তবে হ্যাঁ, ফেসবুকে আমি আমার স্ট্যান্ড জানিয়েছিলাম, এবং ব্যাপারটা কেন করা হচ্ছে সেটাও বলেছিলাম। তা সত্ত্বেও অনেকের তো আশঙ্কা আছে, কি করা যায়, কিভাবে ফাইট করব, ইত্যাদি ইত্যাদি। তো তাদের জন্য এই ভিডিও। প্রথমত বলি, যারা মেন স্ট্রিমে আছেন, যারা ম্যাট্রিক্সের মধ্যে আছেন এবং এভাবেই বেঁচে থাকতে চাইছেন, বেঁচে আছেন, তাদের তো এটা নিয়ে কোনো সমস্যা নেই। মানে স্যার করতে হবে, ভ্যাকসিন যেমন তারা নিয়েছেন, নিতে হবে। সরকার বলেছে, এবং এটাও সরকার বলছে, এবং মাননীয়া যদিও ইনিশিয়ালি একটু অপোজিশন দেখিয়েছিলেন, মাননীয়া আমাদের মুখ্যমন্ত্রী, তিনিও একদম কালকে দেখলাম, কাল না পরশু দেখলাম, তিনি বলছেন না স্যার হোক। তিনি বিএলওদেরকে বলেছেন আপনারা করুন, কোনো সমস্যা নেই, আমি তো আছি। অর্থাৎ তিনি ইনিশিয়াল একটা অপোজিশন করেছিলেন বাজার গরম করবার জন্য। আমি আজ শেষ পর্যন্ত জানতাম যে সেটা, ওটা ওনার লোক দেখানো, এবং এটা হবে, হচ্ছে বেশ। তো এবার যারা এই সিস্টেমের মধ্যে আছেন, তাদের এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়, কারণ তাদের তো সবকিছুই তারা মেনে নিয়েই করছেন, তাই না? ভ্যাকসিনের ক্ষেত্রেও প্রশ্ন করেননি, তারা মেনে নিয়েছেন। এখন সমস্যা হচ্ছে, সবার হচ্ছে না, কারো কারো হচ্ছে, হলেও তারা ভ্যাকসিনকে দায়ী করছেন না, করোনা ভ্যাকসিনকে দায়ী করছেন না, এবং এটাই স্বাভাবিক। আমাদের সেভাবেই ভাবতে শেখানো হয়েছে। তো এবারে যারা সিস্টেমের সঙ্গেই চলছেন, এবং যারা স্যার নিয়ে, যাদের মধ্যে কোনো প্রশ্ন নেই, তারা নিয়ে নিচ্ছেন, তারা স্যার করছেন, ফর্ম ফিল আপ করবেন, জমা দেবেন, ঠিক আছে, তাদের নিয়ে এই ভিডিও নয়। কিন্তু এই ভিডিও কাদের জন্য? যারা ভাবছেন, দ্বিধান্বিত, কনফিউজড, করবেন কি করবেন না, তাদের জন্য এই ভিডিও। প্রথমেই বলি যে যারা করতে চাইছেন না, এবং পরিশেষে বলবো যে আমি করব না, কেন করব? প্রথমেই বলবো যে যারা করতে চাইছেন না, ফর্ম ফিল আপ করতে চাইছেন না, কারণ কি? প্রতিবাদ। কিসের প্রতিবাদ? ওই যে
কিউআর কোড করে দেওয়া, আমাদের যেটা আমরা দেখেছি যে ভোটার কার্ডের ক্ষেত্রে এবার ওরা জানিয়েই দিয়েছে প্রতিটা ইউনিমারেশন ফর্মে নির্দিষ্ট কিউআর কোড জেনারেট করা হবে এবং তার মধ্যে টোটাল তথ্য থাকবে, অর্থাৎ ডিজিটাল আইডির দিকে একটা বড় রকম ভোটার কার্ডটাও ডিজিটাল আইডি হয়ে যাবে। এই লক্ষ্যেই এই কাজটা ওরা করছে। আরো অনেক এজেন্ডা আছে এই সময়, প্যানিকবাজি, এইসব নিয়োগ ফিয়োগ গুলো আটকে আছে, সবাইকে ব্যস্ত রাখা, এই টাইমটাও ব্যাপার রয়েছে। এগুলো অনেক রকম এজেন্ডা আছে ওদের। পাশাপাশি বিএলওদেরকে প্রাথমিক স্কুল থেকে তুলে নিয়ে গিয়ে এসব কাজে লাগিয়ে দিয়ে মাত্র 1-1.5 মাসের মধ্যে, টাইম ফ্রেমটা দেখবেন তো কত ভুল হতে পারে। হ্যাঁ, তো টার্গেট দিয়ে স্কুলগুলোর 12টা আরো বাজিয়ে দেওয়া একটা উদ্দেশ্য আছে, বিভিন্ন রকমের উদ্দেশ্য আছে, এটা পরেও করা যেতে পারতো। কিন্তু আরো একটা যেটা বড় উদ্দেশ্য সেটা হলো যে পরবর্তীকালে এত বিএলও ওরা পাবে না, মানে প্রাথমিক শিক্ষকই তো এত থাকবে না। কি অবাক হচ্ছে, আমি বহু আগেই বলেছিলাম ব্লক চেইন ভোটিং এর কথা। ব্লক চেইন ভোটিং সিস্টেম, অর্থাৎ যেটা অনলাইন ভোটিং, যেটার ট্রায়াল আমাদের দেশে বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে হয়ে গেছে। এ নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে ইউটিউবে। বিশ্বের বিভিন্ন দেশে এগুলো ট্রায়াল হয়েছে, আর্জেন্টিনায় হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোতে হয়েছে। প্রথম বিশ্বে তো ওগুলো ওরা করলে ওদের মানে কি বলবো, উত্তম মধ্যম দিয়ে একেবারে ছেড়ে দেবে। তো ওরা ওসব জায়গায় আর কুল পাচ্ছে না বলে আমাদের তৃতীয় বিশ্ব, বিশেষ করে ভদ্রলোক খাবার খিদে যেখানে এখনো বর্তমান, সেখানে ওরা এগুলো প্রমোট করছে। তো তাহলে কি হবে, ব্লকচেন ভোটিং এর সময় কি হবে, আপনার এত বুথ, এত ভোটার কর্মী, যেমন বুথ লেভেল অফিসার থেকে শুরু করে প্রিজাইডিং অফিসার, এত দেখবেন লোক লাগে একটা ভোটযোগ্য পরিচালনা করতে গেলে, প্রচুর খরচও হয় সরকারের, সেটা ওরা এলিমিনেট করতে চাইছে। তাই সবাইকে দেখবেন স্মার্টফোনটাকে ধরিয়ে দিয়েছে ওরা, এবং যাদের নেই তাদেরকে সরকার স্কুল থেকে পর্যন্ত 11-12-এ ফ্রি ট্যাব, ফ্রি স্মার্টফোনের টাকা পয়সা, মানে ফোনটাকে ওরা প্রমোট করছে, অর্থাৎ অনলাইনটাকে প্রমোট করছে, ইন্টারনেটটাকে সবসময় স্টেডিলি আপনি ব্যবহার করবেন সেটা চাইছে। এটা দিয়ে একদিকে কি হচ্ছে, যারা ইন্টারনেটের কারবারি, অনলাইন ডেটা ব্যবসায়ী, আপনি দেখবেন শুধু ফোনের জন্য পাবেন না, আপনাকে কিছু না কিছু নেট নিতেই হবে, মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে। এ নিয়ে কেউ প্রতিবাদ করলেও প্রথম দিকে যখন এসেছিল দেখবেন আপনার কাছে অনেকগুলো অপশনস ছিল, এখন সব অপশনেই ওরা মোটামুটি ভাবে ডেটাটা কিন্তু ওরা একটু কম বেশি ঢুকিয়েই দিচ্ছে। আপনার না চাইলেও আপনাকে দিতে হবে পার ডে এত, অমুক ইত্যাদি, বা এত জিবি আপনাকে দিচ্ছে। কেন, মানে আপনাকে সবসময় ওরা বলতে চাইছে যে ইউ হ্যাভ টু বি কানেক্টেড অল দ্য টাইম। এটাই হলো ডিজিটাল ওয়ার্ল্ড গভর্নমেন্ট বলুন, নিউ ওয়ার্ল্ড অর্ডার বলুন, বা পেপারলেস সোসাইটি যেটা ওরা ক্রিয়েট করতে চাইছে। অর্থাৎ আমরা যেটাকে বলি ক্যাশলেস সোসাইটি, ক্যাশলেস কিন্তু পেপারলেসের একটা অঙ্গ মাত্র, ক্যাশটাও পেপার দিয়েই হয়। তো তাই দেখবেন ওরা এই যে ভোটার কার্ড, এটা কাগজ, তো এই কাগজের কারবারগুলোকে যতটা মিনিমাইজ করা যায় সেদিকেই ওরা টার্গেট করেছে, সব অনলাইন করে দিয়ে, কিউআর কোড করে দিয়ে, যাতে করে আপনি ফোন ব্যবহার করতে বাধ্য হন, ইন্টারনেট ব্যবহার করতে বাধ্য হন। আর আপনি যদি ইন্টারনেট ব্যবহার করতে বাধ্য হন, তাহলে অনলাইনে যারা ডেটা ব্যবসা করেন, আম্বানির মতো লোকজন বা জিওর মতো যারা কোম্পানি চালায়, তাদের কিন্তু রেকারিং যে মুনাফা, যেটা প্রফিট, সেটা স্টেডি থাকবে। নইলে হঠাৎ করে যদি 1 কোটি লোক নেট ভরা বন্ধ করে দেয়, ফোন আপডেট করা বন্ধ করে দেয়, মানে তাহলে কি হবে, তুমুল ক্ষতি হবে। তাই ওরা সবসময় কি চাইছে, আধার কার্ড যেমন আপনারা দেখবেন মাঝে মাঝে ওরা ভয় দেখায়, আপডেট করুন, এই করুন, সেই করুন, এই করুন, মাঝে মাঝে বিভিন্ন রকমের দেখবেন খবর বেরোয়, আপনি প্যানিকড হতে থাকেন, ওরে বাবা আবার কি হয়, যা আপডেট করুন, আবার যান। অর্থাৎ আপনাকেই করতে হচ্ছে, এবং আপনাকে সবসময় ফোন হোক, গ্রামেগঞ্জের মানুষ বেচারা, তারা না বুঝলে ইন্টারনেট কাফে, তো ওরা চাইছে যে মধ্যবর্তী ইন্টারনেট কাফেটাও উঠে যাক, মানুষ শিখে নিক, বুঝে নিক, সবসময় ওরা চাইছে আর কি। যাই হোক, তো এইভাবে ওরা ভোটার কার্ডটাকেও ওরা একই রকম ভাবে সবসময় আপনার, মানে আপনি ওই দেখবেন ওই ফেসবুকের মতো, দেখবেন
ফেসবুক দেখবেন আপনাকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর আপডেট করতেই হয়। আপডেট করে আপনি কি পান, কি ফিচার্স নতুন, কিছুই কিন্তু পান না। পান কি ওই একই জিনিস থাকে, কিন্তু আপনাকে কিছুদিন অন্তর অন্তর ফেসবুক আপডেট করতে হয়, হোয়াটসঅ্যাপ আপডেট করতে হয়, মানে আপনাকে ডেটা খরচ করতে হয়। আপনারা যদি সেই আপডেটটা না করেন দেখবেন ফেসবুক কিছুদিন পরে কাজ করবে না। কেন করে? অথচ আপনি তো নতুন কোনো ফিচার্স পাচ্ছেন না, এটা আপডেট করে। পাচ্ছেন কি? পাচ্ছেন না। তাহলে কেন? ওই যে ডেটা খরচ, মানে আপনাকে ডেটাটা কিনতে হবে এবং ডেটা খরচ করে যেতে হবে, তাই তো? এটা ওরা চাইছে। পেপারলেস সোসাইটি তৈরি করার ক্ষেত্রে এটা একটা বড় ধাপ, যেটা হলো ডিজিটাল প্রমোশন, অনলাইন প্রমোশন। এটা একটা উদ্দেশ্য, অর্থাৎ আপনাকে যেটা আধার কার্ডের ক্ষেত্রে যেটা সম্ভব হয়েছে, ভোটার কার্ডের ক্ষেত্রে সেটা সম্ভব হয়নি। কারণ যখন ভোটার কার্ডগুলো ইস্যু করা হয়েছিল বা যখন শেষবার যখন রিভিশন হয়েছিল 2002 সালে, তখন কিন্তু অনলাইনের এরকম রমরমা জায়গা ছিল না। ডিজিটাল লিটারেসি এই জায়গায় পৌঁছয়নি, স্মার্টফোনের অ্যাভেলেবিলিটি এবং ডেন্সিটি এই জায়গায় ছিল না। 2002 এর কথা বলছি, কিন্তু এটা 2025 সাল, আর তাই তো প্রায় শেষ লগ্ন। তো সুতরাং এখন আমরা স্মার্টফোনের ডেন্সিটি এবং যেটা আমরা পার হেড প্রত্যেকের হাতেই মোটামুটি পৌঁছে দেওয়া গেছে। যাদের নেই তারা খুবই অভাগা, মানে এমনই ধরা হয় আর কি। যাই হোক, তো সেই কারণে প্রেক্ষাপটটা বদলে গেছে, আর তাই এটা উপযুক্ত সময় ডেটা কালেকশন করার এবং ভোটার কার্ডকেও কিউআর কোডে পরিণত করার একটা সুযোগ। এটা একটা আদর্শ সুযোগ। পাশাপাশি ভয়, প্যানিক এগুলো তো আছেই, আসছে। ওই যে স্যারের ভয়ে নাকি মারা যাচ্ছে, অর্থাৎ হিন্দু মুসলমান ডিভাইড তৈরি করা। এই সময় দেখবেন দিল্লিতে ব্লাস্ট হলো। আমি পোস্টেও লিখেছি যে করোনা কালে আমাদের দেশে কোনো গোটা বিশ্বে কোনো সন্ত্রাসবাদী হামলাই হলো না, স্টে হোম স্টে সেভ করলো। কারণ তখন করোনার প্যানিকই দরকার ছিল, তাই সেই সময় ডাইভার্সন ওরা চায়নি। সবসময় করোনা 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 করোনা। কিন্তু যেই করোনার প্যানিকবাজিটা শেষ হয়ে গেল, মানুষও আর খেলো না, ভ্যাকসিনের সাইড এফেক্ট গুলো আমরা দেখতে পাচ্ছি, ওরা যখন বুঝতে পারলো এখন আর করোনা দিয়ে কাজ হবে না, মিটে গেল, তখন তারা অন্যান্য প্যানিক গুলো আনতে শুরু করলো। তার মধ্যে হলো, দেখতেই পাচ্ছেন, বিভিন্ন রকমের প্যানিক। এসআইআর প্যানিক সাম্প্রতিক চলছে। মানুষকে সবসময় ব্যস্ত রাখো, সবসময় ভয়ে রাখো, সবসময় প্যানিকে রাখো, এই বুঝি হয়, এই বুঝি হয়, এই বুঝি গেল 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 গেল, এরকম একটা সবসময় একটা প্যানিক তৈরি করো। ডিজিটাল প্যানিক বলুন আর হেলথ প্যানিক বলুন, দেয়ার আর ডিফারেন্ট ফেসেস অফ প্যানিক। মার্জনা করবেন, সেটা রাখো, সেটা একটা এজেন্ডা। ওটা এখন দেখুন টেরোরিস্টরা বেরিয়ে পড়েছে, স্টে হোম স্টে সেভ করা টেরোরিস্টরা বেরিয়ে পড়েছে। এবং ঘটনাচক্রে দেখলাম যে একজন ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বেশ মানে সফিস্টিকেটেড আর কি। তো আমার মনে পড়ে গেল চক্রবর্তী দিনরাত্রি উপন্যাসে এরকম একটি ডাক্তার চরিত্র, তাকে কিভাবে কাজে লাগানো হয়েছিল। যারা পড়েছেন তারা তথ্যভিত্তিক চরিত্র, তথ্য লেখা তারা নিশ্চয়ই ভেবেছেন, উপলব্ধি করেছেন, বহু আগে লেখা। যারা পড়েননি তাদের বলবো চক্রভেদ দিনরাত্রি বইটি কিন্তু সীমিত সংখ্যায়, এবং আমার যেটা রয়েছে দ্বিতীয় খণ্ড তো শেষ, আবার আসতে পারে, আসার কথা হয়েছে, কিন্তু চক্রভেদ দিনরাত্রি কিন্তু আর ছাপা হবে না। আমি ঘোষণা করে দিলাম, আপনাদের জানিয়ে দিলাম যে চক্রভেদ দিনরাত্রি যে কটা কপি অবশিষ্ট আছে তাতে করে আগামীতে কিন্তু আর চক্রভেদ দিনরাত্রিকে আমি ফিরিয়ে আনতে চাইছি না। কেন চাইছি না? টু মাচ লোড, নিতে পারবো না এত। কারণ আগামীতে আরো মানে একটা বই বের করা মানে আবার তাকে দেখা, আবার ভুল ত্রুটিগুলো দেখে বিভিন্ন রকম ভাবে তাকে সংস্করণে নিয়ে আসা, পাশাপাশি আরো অন্যান্য বোঝা তো আছে। আপনারা জানেন যে আমাদের মতো লেখক যারা লড়াই করছে তাদেরকে তো স্ব-উদ্যোগ নিতে হয় আর কি। তথাকথিত প্রকাশনা সংস্থা, একসময় বড় বড় প্রকাশনা সংস্থার সঙ্গে যখন আমি কাজ করেছি তখন এই হেডাক গুলো ছিল না, এখন এই হেডাকটা আমাকেই নিতে হয়। তাই চক্রবর্তী দিনরাত্রি দ্বিতীয় সংস্করণ হয়েছে, আপনারা জানেন যে ওটাই শেষ, এরপরে আর হবে না। নতুন বই আসতে পারে, আসবে,
এটুকু বলা যেতে পারে। তো সুতরাং আগামী যত দিন যাবে আগেকার বইগুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাবে। যেমন আমার আগেকার বই যেমন আপনারা পাবেন না, যেমন ঘাসফড়িং বলুন, পলাশ বালিকা বলুন, বহু বই, ঢেউ বলুন, এগুলো আর পাওয়া যায় না। তাই যত দিন যাবে তত কিন্তু পুরনো বইগুলো আস্তে আস্তে স্টক থাকবে না। তো সেইভাবে আপনারা সিদ্ধান্ত নেবেন, ভাববেন, যদি মনে হয় যে সংগ্রহ করে রাখবেন, রাখতে পারেন। তো যাই হোক, তো দিল্লিতে আমরা দেখতে পেলাম এবং যথারীতি দেখবেন এই স্যারের আবহে, SIR এর আবহে ইতিমধ্যে বাংলাদেশি মুসলমান, বাংলাদেশ অমুক তমুক হিন্দু মুসলমান ইতিমধ্যেই সবসময় দেখবেন এগুলো লোয়ার লেভেলে এবং মধ্য লেভেলে হয়। টপ লেভেলে কোনো হিন্দু নেই, কোনো মুসলমান নেই। টপ লেভেলে শুধু বিলিয়নিয়ার আছে এবং তাদের দালাল আছে। তারা ব্যবসা করার সময় হিন্দু বোঝে না, মুসলমান বোঝে না। হিন্দু যখন জিওর রিচার্জ করছে, ডেটাবেস তো বোঝাই যায় যে নাম টাম দেখে তো হিন্দু, তখন কি সেটা কমিয়ে দেয় যে না আপনাকে দিতে হবে না, আপনি অর্ধেকটা দিন, আপনি হিন্দু, কমিয়ে দেয়? দেয় না। বা মুসলমানের ক্ষেত্রে কি বাড়িয়ে দেয়? দেয় না। একই রেট, একই দিতে হয়। সেরকম আম্বানি যখন বাইরে ব্যবসা করতে যায় বা আদানি যখন বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করে, তখন কি আদানি দেখে যে ওটা মুসলমান দেশ, আমি ওখানে ব্যবসা করব না, আমি হিন্দু? দেখে কি? দেখে না। অর্থাৎ টপ লেভেলে ওরা কিন্তু মুনাফাটা দেখে, ওরা টোটাল কন্ট্রোল দেখে। আর আমরা হলাম মুরগি, মাঝের লেভেল এবং লোয়ার লেভেলকে তো সহজেই ওরা প্রভোগ করে, ফান্ডিং করে। দারিদ্র যেখানে, বেকারত্ব যেখানে, সহজেই তাদেরকে প্রভোগ করা যায়। আর বোঝেও না তারা, প্রশ্নও করে না। আর মাঝামাঝি মধ্যবিত্ত মানুষ, ওরে বাবা, ওরা আবার ফেসবুকে, বাইরে কিন্তু ভিতর ডিম, ভিতর ডিম, বাইরে ভিতর ডিম। আমি নিজে জানি, একসময় এইসব মানুষের সঙ্গে খুবই মিশেছে। যদি দু একটা গুন্ডা বা যাই হোক তেড়ে টেড়ে আসে, বা কেউ এমনি যদি একটা ফলসলি আল্লাহ আকবর আওয়াজ দেয়, এমনি আর কি মজা করার জন্য, ও ভয়ে লেজ দৌড়ে ঘরের মধ্যে ঢুকে যাবে, আমি জানি। আই এম কনফিডেন্ট অফ দ্যাট। কিন্তু তারা ফেসবুকে বিশাল বিশাল বাঘ সিংহ, হিন্দুত্ববাদী যোদ্ধা, তারা শুরু করে দিয়েছে। পাল্টা দিতে হবে, পাল্টা মার দিতে হবে। দেখবেন ফেসবুকে এরকম কমেন্ট দেখতে পাবেন এসব খবরে। বাস্তবে কি তারা পাল্টা মার দেওয়ার লোক? না, লোক নয়, মধ্যবিত্ত ভদ্র। এরা ধ্বংসের পথে, বিনাশের পথে সবার আগে অগ্রগামী হবে। একদম নিচু লেভেলের লোক, গরিব হিন্দু মুসলমান, তারাও মাটি কামড়ে টিকে থাকবে বেশ কিছুদিন, আরো তারাই টিকে থাকবে, কারণ তারা এখনো সন্তানের জন্মটা একটু বেশি করে দিচ্ছে। হিন্দুই বলুন, মুসলমান বলুন, আপনাদের যে ডেমোগ্রাফিক অস্তিত্বটা আছে এখনো পর্যন্ত, আপনারা যে আছেন, সম্প্রদায়গত ভাবে আছেন, as a community you exist, তার কন্ট্রিবিউশন কাদের? যারা গরিব মানুষ, একদম নিচের নিম্নবিত্ত বা আরো গরিব, তারাই কিন্তু বার, মানে তাদেরই কিন্তু সন্তান, মানে জন্মের হার, সেটা ফার্টিলিটি রেট যেটাকে বলা হয়, বেশি। তারাই দুটি বা তিনটি, কোনো কোনো ক্ষেত্রে চারটি সন্তানের জন্ম দিয়ে ডেমোগ্রাফিক ব্যালেন্সটাকে বজায় রেখেছে। আপনারা তো জানেন, যারা একটু পড়াশোনা করেন, 2.1 যদি নারী প্রতি, মা প্রতি সন্তান না হয়, 2.1 মানে 2 বেশি, একটু বেশি, এটা অ্যাভারেজ করে করা হচ্ছে। এটা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, মানে 2 এর নিচে নেমে গেছে, ধরুন 1.5 হয়ে গেছে বা 1.6 হয়ে গেছে, এরা যদি মোটামুটি বছর 40-50 বছর ধরে, যত দরকারও নেই, 4 ডিকেডস যদি চলতে থাকে, তাহলে সেই সম্প্রদায় সংখ্যালঘু হয়ে যেতে বাধ্য এবং সে আস্তে আস্তে বিলুপ্তির দিকে চলে যাবে। এটা তথ্য বলছে, স্টাডি বলছে, বিলুপ্তির দিকে চলে যাবে, থাকবে না, এক্সিস্ট করবে না। তাহলে এই অ্যাঙ্গেলে সবচেয়ে বিপন্নকে? মধ্যবিত্ত, শিক্ষিত মধ্যবিত্ত। তো আমি এরকম, মার্জনা করবেন, একটু প্রসঙ্গতরে যাচ্ছি আর কি, মানে এগুলো দেখছি তো আর রিয়াকশন না জানিয়ে থাকতে পারি না। আমার পরিচিত একজন দেখি আর কি, এখন আর যোগাযোগ নেই, একটা সময় ছিল, এক শিক্ষিকা বা শিক্ষকও বহু আছেন একই রকম। তারা স্কুলে পড়ান, সরকারি স্কুলে পড়ান, ভালো মাইনে পান, 1 লাখের কাছাকাছি মাইনে পান,
তো সিনিয়রিটি হয়ে গেছে, ভালোই মাইনে পান, সে পেতেই পারেন। তারা এসে এরকম ফেসবুকে এই হিন্দুর পক্ষে আর কি, তারা ব্যক্তিগত জীবনে কত হিন্দুকে সাহায্য করেছেন, কত হিন্দুর পাশে থেকেছেন, কত হিন্দুর চোখে জল মুছিয়ে দিয়েছেন জানি না, অনুমান করতে পারেন। কিন্তু ফেসবুকে এসে আপনারা দেখবেন যে তারা বিষোদ্গার করছে আর কি, সাম্প্রদায়িক মানে সাম্প্রদায়িক মানে আমি বুঝি নিজের সম্প্রদায়কে ভালোবেসে সাম্প্রদায়িক হন না, উভয় সম্প্রদায়কেই বলি। অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে নয়, নিজের সম্প্রদায়কে ভালোবেসে সাম্প্রদায়িক হন, তাতে করে সমাজ অনেক সুন্দর হবে। কিন্তু তারা সেটা করেন না। কিন্তু মজার কথা ওইটা বলার জন্য নয়, এটা অনেকেই তাই করেন। তারা যেসব স্কুলে পড়ান আমি খোঁজ নিয়ে দেখেছি, জানি যে তারা মুসলিম মানে মাইনরিটি তথাকথিত ভাবে মুসলমান ছেলে মেয়েরা সেসব স্কুলে পড়ে, এবং সেই সন্তানের জন্যই স্কুলগুলো টিকে আছে, যারা মাইনে পাচ্ছেন। তারা যদি সন্তানের জন্ম না দিত, বহু সরকারি স্কুল উঠে যেত। এমনিতেই তো জানেন কি অবস্থা। তাহলে এখন যে সরকারি স্কুলগুলো টিকে আছে, খোঁজ নিয়ে দেখুন সেখানে কাদের ছেলে মেয়েরা পড়ে। দিদিমণি দাদামণিদের ছেলে মেয়েরা পড়ে, স্কুল শিক্ষক শিক্ষিকাদের ছেলে মেয়েরা পড়ে না। না না, বিরল ব্যতিক্রম দু একজন থাকতে পারে। স্কুল শিক্ষক শিক্ষিকাদের ছেলে মেয়ে তারা কোথায় পড়ে? ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, বেসরকারি ব্র্যান্ডেড ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে তারা। তাহলে তারা যেখানে মাইনে পাচ্ছেন যে স্কুল থেকে, যাদের পড়িয়ে, তারা কোন শ্রেণীর? গরিব, মধ্যবিত্ত, তাদের কোথাও যাওয়ার নেই। আহারে বেচারা, ওদের সঙ্গে আমার ছেলের তুলনা, আমার বাপানের তুলনা, ঠিক। তো এই যে জায়গাটা তারা ভুলে যান যে যাদেরকে আপনারা হীন চোখে দেখছেন, ঘৃণা ছড়াচ্ছেন, কালচারের গর্বে ভুগছেন, মানে গর্বে ভোকাই বলবে এটাকে, লো কালচার পিপল বলছেন, আপনারা হাই কালচার পিপল বলছেন, তাদের বদান্যতায় মানে তারা সন্তান সন্ততি এখনো উৎপন্ন করছে বলে আপনি তাদের সন্তান সন্ততিকে পড়ানোর ছলেই বললাম, কারণ কজন যে অ্যাকচুয়ালি পড়ান সন্দেহ আছে, মার্জনা করবেন, ব্যতিক্রম নমস্য। তাদেরকে পড়ানোর ছলে আপনারা উপার্জন করছেন মাসে লাখ টাকা। কি অকৃতজ্ঞতা বলুন তো, ভেবে দেখেছেন যে যাদেরকে আপনারা হীন চোখে দেখছেন, যারা সন্তান উৎপন্ন করছে বলেই আপনারা কিন্তু স্কুলগুলোতে পড়াতে পারছেন, তাই না? সে স্কুলগুলো টিকে আছে। আর আপনার সন্তান যে স্কুলে পড়ে সেখানে আপনি শিক্ষক হিসেবে যান তো, আপনাকে নেয় কিনা দেখবেন, ট্রাই করে দেখুন। প্রথম স্ক্রিনিং এই বাদ দু একজন হয়তো শিক্ষক আছেন, তাদের হয়তো ব্যতিক্রম, দায়িত্ব নিয়ে বলছি। আপনাদের সন্তানরা যেসব স্কুলে পড়ে, বেসরকারি স্কুলে পড়ে, ব্র্যান্ডেড ইংলিশ মিডিয়াম স্কুল, সেখানে শিক্ষক হিসেবে আপনারা পড়ানোর চেষ্টা করুন, যান, নেয় কিনা আপনাদের। না না, ছোট করছে না, প্রশ্নই আসে না। আমি বলছি যে ওদের যে পার্সোনালিটি চাই, ওদের যে তথাকথিত ব্র্যান্ডিং চাই, যে গেট আপ চাই, যে স্মার্টনেস চাই, যেটাকে বাহ্যিক বলে আর কি, এক্সটার্নাল যেটা চাই, সেটা আপনাদের মধ্যে নেই। আর নেই বলে আপনারা ওটাকেই আদর্শ মনে করে, দুর্দান্ত মনে করে, কাম্য মনে করে সন্তানকে স্মার্ট করার লক্ষ্যে ওখানে পাঠিয়েছেন, যেটা আমরা তো পারলাম না। সন্তান আমাদের মুখ আলো করে দেবে, এইটাই তো ব্যাপারটা সংক্ষেপে। তাই কিন্তু যাদের পড়িয়ে আপনারা পাচ্ছেন, উপার্জন করছেন, তাদের কথা ভাববেন না। কেউ কেউ হয়তো ভাবেন, আর ভাবেন না বলেই তো হয়তো মহাকালের এই যে খড়গ নেমে আসছে আপনাদের ওপর, তাই না? সবকিছুরই হয়তো একটা ব্যাপার থাকে। আমরা কতটুকু জানি, বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, মহাকাল বড় লীলাময়, রহস্যময়। যাই হোক, আমি আবার প্রসঙ্গে চলে আসি। স্যার, এসআইআর, তো এখানে দেখুন, তাহলে এই উদ্দেশ্যে, এবং সবচেয়ে বড় যেটা হলো যে ওরা আগামীতে ব্লক চেইন ভোটিং করবে, অর্থাৎ যেখানে কিউআর কোড ছাড়া এটাকে কন্ডাক্ট করা সম্ভব হবে না, অসুবিধে হবে। সেটা এখনো দূরের পথ, কারণ সবার হাতে মানে সবাইকেই ইলেকশন কমিশনকে অন্তত শো করতে হবে, ডেটা পেতে হবে। ওরা এভাবেই ডেটাটা কালেক্ট করছে যে কতজনের
স্মার্টফোন আছে, কতজনের স্মার্টফোনের মাধ্যমে তারা আপডেট করতে পারে ভোটার কার্ড, এগুলো ওরা দেখে নিচ্ছে। এবং এ নিয়ে শিক্ষা শিবিরও আগামীতে হবে, যাতে করে এই ব্লক চেন ভোটিং এর মাধ্যমে কোটি কোটি টাকা, শয়ে শয়ে কোটি টাকা বাঁচানো যায়। পাশাপাশি শিক্ষক তো আগামীতে থাকবে না, এত শিক্ষক, মানে বুঝতেই পারছেন, প্রাইমারি বলুন সেকেন্ডারি বলুন, শিক্ষক থাকবে না, ওরা ছেঁটে ফেলবে। তো সেই ক্ষেত্রে যাতে করে মিনিমাইজ কিছু চুক্তিভিত্তিক মানুষকে দিয়ে সেই সময়টা উতরে দেওয়া যায়, এত বুথও তখন হবে না, কিছু হেল্পিং ডেস্ক হতে পারে, যেগুলো যখন ব্লক চেইন ভোটিং চালু হবে তার জন্য ওরা ব্যবস্থা করছে। তো তার আগে যেটা করতে হবে সেটা হলো এই ডেটা কালেকশন এবং ডিজিটাইজেশন অফ ভোটার কার্ড, অর্থাৎ কিউআর কোড থেকে শুরু করে সব কিছুকে ওরা আগে আগে সাজিয়ে নিতে চাইছে, এটা একটা লক্ষ্য। আচ্ছা, এবারে বলে দিলাম লক্ষ্যগুলো এই ছিল। তারপরে টোটাল কন্ট্রোল, এগুলো আগে বলেছি, কিভাবে সার্ভেলেন্স করা হবে, আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, আপনার ঠিকানা, আপনার জমি, এগুলো ওরা সার্ভে করে নেবে, করে নিচ্ছে, ঠিক আছে, সেটা করবে, আপনার প্রক্রিয়ার মধ্যে আছেন, বেশ। এবারে প্রশ্ন করুন যে আপনি করতে চাইছেন না কেন? যারা যারা দ্বিধান্বিত তাদের জন্য তো এই ভিডিও, কেন করতে চাইছেন না? আপনারা বলছেন যে ডিজিটাল আইডি করবেন না, যেটা আমরা বিরুদ্ধে, আমি বারবার করে বলেছি আমি ডিজিটাল আইডির বিরুদ্ধে, বেশ, তাই আমি করছি না। তো আপনারাও একই রকম ভাবে, অনেকে আমার দ্বারা অনুপ্রাণিত হয়ে বা অনেকে পড়াশোনা করে স্টাডি করে বা অন্য সহযোদ্ধাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন বা নিতে চাইছেন। তাদের বলবো যে তা আপনারা কি আধার কার্ড করেছেন? তো আধার কার্ড করে ফেলেছেন, আমি জানি। সিংহভাগ অধমের ক্যাটাগরিতে, অশিক্ষিত অধমের ক্যাটাগরিতে কজন আছেন? এমন অধম যে ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ড ছাড়া চালাচ্ছে, আছেন আপনারা কেউ? জানান আমাকে কমেন্ট করে, যে ব্যাংক আছে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে কিন্তু আধার কার্ড দেননি সেখানে, জানান আমাকে, একটু আলাপ করবো আপনাদের সাথে। তাহলে যদি আধার কার্ড করেই থাকে, ওটা তো ডিজিটাল আইডি হয়েই গেছে আপনাদের, যদিও সেটা ভোটের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় বলে, কারণ আধার কার্ড নিয়ে অনেক কিছু উঠেছে, আপনারা তো জানেন না, ডোবাতে পাওয়া যাচ্ছে, খানায় পাওয়া যাচ্ছে, নাকি পুকুরে পাওয়া যাচ্ছে। তাই একটা বেসিস ওরা করতে চাইছে, যেটা ট্যালি করে নেবে ওরা আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের যে ডেটা, তার জন্য ওরা এই ভোটার তালিকাটাকেও ওরা ডিজিটাইজ করতে চাইছে। তো কিন্তু আপনাদের তো এমন তো নয় যে আপনারা ফেক আধার বানিয়েছেন, এখন পুকুরে ফেলে দিয়েছেন, তাহলে নিশ্চিন্ত, ঠিক আছে, তাহলে আর আপনাদের এসআইআর কোটার দরকার নেই, কারণ আপনারা ডিজিটাল আইডি করতে দেননি, হতে দেননি, সেটাই। কিন্তু সেরকম কি কেউ আছেন এখানে? মনে হয় না। যদি তাই আধার যদি আপনারা করে থাকেন, সেখানে আপনার আইরিস আছে, ইমপ্রেশন, থাম ইমপ্রেশন আছে, সবই তো আছে আপনার, তাই নয় কি? তাহলে আপনার সেখানে কিউআর কোডও আছে, আধারে আছে। তো তাহলে আপনি নতুন করে কিউআর কোড আপনি তৈরি করছেন, ডিজিটাল আপনি কিউআর কোড হবেন না, আপনি মানুষ থাকবেন, এই যুক্তিটা কিন্তু সেখানে চললো না। যদি আপনি আধার কার্ড না করে থাকেন, তাহলে আপনি বলতে পারেন যে আমি করবো না, ডিজিটাল আইডিতে আমি যাবো না, তাহলে বলতে পারেন। কিন্তু আধার কার্ড হয়ে গেছে মানে ওটা তো ফার্স্ট স্টেপ, আমাদের দেশের প্রথম ডিজিটাল আইডি হলো আধার, তাই তো? তাহলে করে ফেলেছেন, তাহলে আপনার এই যুক্তিটা কিন্তু ধোপে টিকছে না। তাহলে ঝামেলা বাড়িয়ে কোনো লাভ আছে? নেই। আমি এই কারণেই ব্যাপারটা অ্যাভয়েড করতে চেয়েছিলাম। ক্লিয়ার হলো যে আধার বানিয়ে বসে আছেন, তাহলে ডিজিটাল আইডিতে কিসের ভয়? ওটা তো হয়েই গেছে আপনাদের, তাই না? তাহলে তবুও কেন না? সেই ক্ষেত্রে একটা যুক্তি থাকতে পারে যে না, আমি একবার হয়েছি, আমি বারবার করব না, একবার মুরগি হয়েছি, আরেকবার মুরগি হব না, ঠিক, এ একটা যুক্তি আছে। সেই যুক্তিতে যদি আপনারা এগোতে চান যে না আমি এসআইআর করবো না, আধার করে ফেলেছি বটে, ঠিক আছে, আধার আমি আর আপডেট করি না, আমি ভোটার এসআইআর এর ক্ষেত্রে ডিজিটাল কিউআর কোড হতে চাই না, যা হয়েছে ভুল করে ফেলেছি, তখন জানতাম না, বুঝতাম না, তাই এখন আমি নেব না, করব না, সেক্ষেত্রে আমার কি হতে পারে? তাই তো, এই একটা প্রশ্ন আসছে।
সেক্ষেত্রে আমি বলবো প্রথমেই আপনি আগে আলোচনা করে নিন আপনার পরিবারের সদস্যদের সাথে, কারণ এখানে তো দেখবেন খেয়াল করে ভোটের ক্ষেত্রে একটা একসাথেই নামগুলো কম কম বেশি থাকে পারিবারিক সদস্য বলে, তাই নয় কি? সেক্ষেত্রে তাদের মতামতটা নিন। আপনি তো তাদেরকে চাপিয়ে দিতে পারেন না, তাদের অশান্তি হবে। ভ্যাকসিনটা ব্যক্তিগত সিদ্ধান্ত, ভ্যাকসিন ইজ এ পার্সোনাল চয়েস, আমি তাই মনে করি। সেক্ষেত্রে আপনি আপনার স্ত্রী ভ্যাকসিন নিল, আপনি নিলেন না, আপনি বললেন না আমি নেব না, সেটা আপনি করতে পারেন। তো এক্ষেত্রে যেহেতু আপনার পারিবারিক ব্যাপারটা যুক্ত আছে, সেক্ষেত্রে আপনার পরিবারের লোকজন কিন্তু বলতে পারে আপনাকে যে তুমি ভ্যাকসিন নিলে না, ঠিক আছে, তো তাতে করে যা হলো হলো, তুমি ভুগলে ঠিক আছে, কিন্তু এটা তো তোমার সঙ্গে আমার রিলেটেড, আমার নাম রিলেটেড, আমি তোমার স্ত্রী বা আমি তোমার স্বামী বা যাই হোক না কেন, বা সন্তান, সেই ক্ষেত্রে আমাদের সমস্যা যদি হয় তোমার জন্য, তখন কি হবে? তাই নয় কি? সমস্যা আছে, এ একটা কারণ, যেটা আমি এই কারণেই এত আলোচনা করতে চাইনি, কারণ সবাই যুদ্ধ করে না। যুদ্ধ অনেক রকমের আছে, সবাইকেই পথে নেমে এরকম ভাবে ফাইট করতে হবে, নট লাইক দ্যাট। আরো অনেকভাবে লড়াই করা যায়, আসছি আমি। তাহলে সেক্ষেত্রে তাদের সম্মতিটা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট টু ফোর্স দেম। হ্যাঁ, আপনি যদি কনভিন্স করতে পারেন, আমি বলবো কিভাবে কনভিন্স করা যায়, কিভাবে আপনি ফাইট করতে পারেন, সেটা এখানেই বলবো আমি। তো সেই ক্ষেত্রে আলাদা কথা, কিন্তু জোর করে আপনি যদি করতে চান যে না এসআইআর কাউকে করাবো না আমি, ফর্ম তো আপনাদের পরিবারে দিয়ে যাবে প্রত্যেকে একটা করে, তাই নয় কি? আপনাকে সময়ের মধ্যে জমা দিতে হবে। এবার যদি আপনি দেখা গেল দুজন করলেন পরিবারের, তিনজন করলেন না, সেটা তো ঠিক নয়, সেটা আবার সমস্যা, পরিবারের মধ্যে সমস্যা তৈরি হবে। ভ্যাকসিন নিয়ে যা সমস্যা হয়েছে, আর এটা তো এসআইআর। সেই ক্ষেত্রে আপনি আগে আলোচনা করে নেবেন, কনভিন্স করে নেবেন। প্রথমে তাহলে দেখে নিই, ধরুন আপনি করতে চাইছেন না, বলছেন যে না আমি আধার করেছি বটে, কিন্তু আমি এসআইআর করবো না, কারণ আমি বারবার করে আমি ঠকবো না, মানে করতে চাইবো না। এবার আমি এটা প্রতিবাদ করতে চাই, সে টোকেন প্রতিবাদ হোক, যেমনই প্রতিবাদ হোক, আমি এবার করতে চাই, দেখতে চাই। সেক্ষেত্রে কি হবে? আমার নাম কি ভোটার তালিকা থেকে বাদ পড়বে? এই প্রশ্ন অনেকে করেছে, তাই তো? সেটাতে আমি আসছি পরে, বলবো, পড়ে শোনাবো আপনাদের কনস্টিটিউশনের যে রুল আছে, শোনাবো। কিন্তু প্রথমে বলুন যে আপনি ভোটার তালিকা, আপনি লড়াই করতে চাইছেন সিস্টেমের বিরুদ্ধে, বেশ ঠিক আছে। আপনি ভোটার তালিকা থেকে ধরুন আপনার নাম বাদ গেল, আপনি কেন ভয় পাচ্ছেন, মানে কি জন্য ভয় পাচ্ছেন, এটা আগে ক্লিয়ার হতে হবে, তাই তো? বাদ যাবেন না সেটা আমি জোর দিয়ে বলতে পারি, কারণ আমি পড়ে শোনাবো, আপনাকে তথ্য দিয়ে দেব, এটা যে সাবজিডিউস আছে সেটাও জানিয়ে দেব, তথ্য লিঙ্ক দিয়ে দেব লাইভের শেষে, লিঙ্ক আগেও দিয়েছি। এবং এটা যে সুপ্রিম কোর্ট পরিষ্কার অপশন রেখেছে সেটে সাইড করার, সেটাও আমি দিয়ে দেব, সেটা পরের প্রসঙ্গ। কিন্তু আগে আমি আপনাদের এই প্রশ্নটা করতে চাইছি, হোয়াই আর ইউ স্কেয়ার্ড, হোয়াই আর ইউ অ্যাফ্রেড? আপনার নাম ভোটার তালিকায় ধরুন বাদ দিল, পেলেন না, কি হবে আপনার? আপনি ভোট দিতে এত আকুল, আপনি তাহলে ভোটিং সিস্টেমের পক্ষে নাকি? দারুণ না? পলিটিক্যাল পার্টি, আপনার পছন্দের পার্টিকে ভোট দেবেন না, দিতে পারবেন না, খুব কষ্ট হবে, এই কারণে। কেন কেন আপনি ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ গেলে কেন ভয় পাচ্ছেন? এই একটা প্রশ্ন আমি রাখলাম, উত্তর দেবেন কমেন্টে। এবার আপনারা কেন ভয় পাবেন সেটা আমি অনুমান করে নিতে পারি, সেটা এবার আলোচনা করছি, তারপরে শেষের অংশে আলোচনা করব যে বাদ যাওয়ার কোনো প্রশ্ন নেই, বাদ গেলেও পরে ওরা ইনক্লুড করে দেবে, দায়িত্ব নিয়ে বলছে, নিশ্চিন্ত থাকুন, ওটা প্যানিক বাজে। এসআইআর কেউ মরেনি, এসআইআর ভয়ে কেউ মরেনি, ওগুলো করোনাতে মরার মতো করে প্যানিক বাজি করছে। এবং আপনার ভোটার তালিকায় নাম নেই, আপনি ভোট দিতে গিয়ে দেখলেন ভোট দিতে পারলেন না, আপনি মন করে কাঁদবেন, আমি ভোট দিতে পারলাম না, ভোট দিতে পারলাম না, কি হবে কি হবে, আমার তো কিছুই হবে না, কি সমস্যা? আমার ভোটার কার্ড কত বছর বয়সে সেটা আগের ভিডিওতে বলেছি, তো আগে তো আমি ভোটই দিইনি, তো কি হলো তাতে? মরে গেছি? বেঁচে তো আছি বল তবিয়তে। তাহলে আপনি ভোটার তালিকায় আপনার নাম নেই, বা একটা ইলেকশনে ভোট দিতে পারলেন না, তাতে কি সমস্যা? কোনো সমস্যা নেই। আচ্ছা, নাম্বার 2,
হ্যাঁ, আপনি যদি কোনো রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত হয়ে থাকেন যে ভোটটা মিসিং হবে এই ভয়ে আশঙ্কা থাকলে, তাহলে আপনার সঙ্গে আমার এইসব বিষয়ে আলোচনার কোনো ইচ্ছে নেই। কারণ আমি যাদের নিয়ে কাজ করি বা মনে করি অন্তত, তারা ভেতরে ভেতরে যাই হোক না কেন বাইরে কোনো রাজনৈতিক দলে বিশ্বাস করেন না। কারণ আমরা মনে করি জায়নিস শক্তির দালাল হিসেবেই প্রতিটি রাজনৈতিক দল কাজ করে, করোনা কালে সেটা প্রমাণিত হয়েছে। তাই এক্ষেত্রে আপনি যদি সেটা মনে করেন, তাহলে আপনি এই আমরা যে চিন্তা ভাবনা করি তার মধ্যে আপনি পড়েন না। গেল। এবারে আসছি, আপনার ভোটার তালিকা থেকে নাম বাদ গেল। ধরুন আপনি দেখলেন যে ফেব্রুয়ারি মাসে না কোন মাসে না কি বলে ফাইনাল দেবে, সেখানে আপনার নাম নেই, যেহেতু আপনি এসআইআর ফর্ম জমা দেননি। 11টা ডকুমেন্টের একটা নাকি দিতে হবে, সেটা আপনি দেননি বা বলেছেন আপনি করবো না বা আপনি নেই বা অনেক কিছু, যাই হোক সেটা পরের প্রসঙ্গ, আপনি করেছেন, আপনি রাজি হননি। আপনার কি হবে তখন? আপনার মাথায় আকাশ ভেঙে পড়বে। আপনার কাছে ভোটার কার্ডটা থেকে গেল, কি কি সমস্যা হতে পারে দেখুন। এবার আপনি কোনো জায়গায় গেলেন, হোটেলে থাকতে চাইলেন, সেখানে একটা আইডি চায়, সেখানে আপনি ভোটার আইডি অনায়াসে দেবেন। তারা কি খুঁজে খুঁজে দেখবে আপনার ভোটার তালিকা আপনার নাম আছে কি নেই? আর আপনার ভোটার কার্ডটা থেকে গেল, তো ওটা কি, ওটাই কাজে লাগাবেন যদি কোথাও দিতে হয় আপনাকে ডকুমেন্টস জেরক্স। যেখানে দেবেন, কোনো ফোনের কানেকশন নিতে গেলে হয়তো ভোটার কার্ড নিচ্ছে, ভোটার কার্ড লাগছে, বা হোটেলে থাকতে গেলে হয়তো ভোটার কার্ডের জেরক্স নিচ্ছে ওরা, তো সেখানে যথারীতি দিতে পারবেন, সমস্যা কোথায়? তো ওরা কি খুঁজে খুঁজে দেখবে আপনার সাম্প্রতিক এসআইআর এ আপনার নাম আছে কিনা, 2002 এর এসআইআর এ আপনার নাম আছে কিনা? ওরা খুঁজে খুঁজে দেখবে? ওদের খেয়ে দিয়ে কাজ নেই? তাহলে কি সমস্যা? আপনার ভোট দিতে পারলেন না, ভোটার কার্ড তো রয়ে গেল, ভয় কিসের? পরে যদি মনে করেন সেটা আপনি কিছু না, লোকাল পাড়া কয়টা মানে রাজনৈতিক দলকে বলবেন যে আমার নামটা বাদ গিয়েছে, একটু দেখো না, কিচ্ছু দরকার নেই, ওরাই আপনাকে করে দেবে। শুধু একটুখানি কনভিন্স করতে হবে যে আপনি ওদের ভোটার। অনেক পথ আছে তো, পাড়ায় থাকেন, একটু সম্পর্ক টম্পর্ক নেই লোকজনের সাথে, কথাবার্তা বলেন না নাকি? ভদ্রলোক হলে কিন্তু আলাদা ব্যাপার, তারা তো শেষ ইতিমধ্যে। একটু আগেই তো বললাম, ভদ্রলোক, মধ্যবিত্ত, শিক্ষিত মধ্যবিত্ত, ফার্টিলিটি রেটের দিক থেকেই পুরো বিপন্ন প্রজাতি। এখন হিন্দু মুসলমান নির্বিশেষে তাদের আর কেউ নেই, তাদের বাড়িঘর জমি জমা ভোগ করার মতো কেউ থাকবে না। এখন আবার সমকামিতার প্রমোট করা হচ্ছে, তো আরো থাকবে না। দারুণ সফল যায় সত্যি, শিক্ষা দীক্ষা দিয়ে এমন করে দিয়েছে। ইহুদি নারীরা কিন্তু তাদের ফার্টিলিটি রেট এখন সবচেয়ে বেশি। তথ্য তাই বলছে। কেন? ওরা কিন্তু বলেনি, ওরা কিন্তু 2.1 এর যে স্ট্যাটিস্টিক সেটা কিন্তু মাথায় রেখেছে। ওদের গড় 3-এরও বেশি। দিস ইজ রিয়ালিটি, রিয়ালিটি চেক। তাহলে আর কি ভয়? আপনার ভোটার কার্ডে, আপনার ভোটার লিস্টে আপনার নাম বাদ গেছে বলে আপনার সম্পত্তি নিয়ে নেবে, বাড়িঘর নিয়ে নেবে, আমাকে ডাকবেন। এইরকম ক্ষেত্রে হলে আমাকে অদমকে ডাকবেন যে স্যার আপনি বলেছিলেন যে ভোটার তালিকায় নাম না থাকলে কিছুই হবে না, আপনার তো নাম ওঠেনি, তাই আপনার আমার বাড়ি নাকি বাড়ি টাড়ি নিয়ে নিচ্ছে, ইত্যাদি ইত্যাদি, বাড়ি জমি জমা নিয়ে নিচ্ছে বা কিছু নিয়ে নিচ্ছে, আমাকে জানাবেন। আমি মানে পাবলিকলি বললাম, এরকম যদি হয়, মানে অনেকে আশঙ্কা করেন তো, এই ভয় মানে ভদ্রলোকের ভয় আর কি, এরকম অনেক রকমের ভয় থাকে ভদ্রলোকের। ইঁদুরে কামড়ালে ভ্যাকসিন নেয় তো, এরকম আর কি। হ্যাঁ, মনে পড়লো তিনি আবার ঘটনা চক্রে ইসলাম ধর্মাবলম্বী, মানে বুঝতেই পারছেন ইসলাম ধর্ম, ইসলামের আকর ব্যাপারটাকে আমি যতটা পড়েছি তত শ্রদ্ধা বেড়েছে, প্রকৃতির কাছাকাছি। পরবর্তীকালে তো জিহাদিদেরকে ব্যবহার করে, সালাফিদেরকে ব্যবহার করে, ওয়াহাবিদেরকে ব্যবহার করে বিকৃত করে দিয়ে অনেক কাণ্ড কীর্তি করেছে ওরা। চক্রবুয়ের দিন রাত্রিতে সেসব তথ্য আছে। কিন্তু আকর যেটা, সেখানে তারা যেটা পড়বে বা উপলব্ধি করবে, হুজুরের ইসলাম নয় অবশ্যই। হুজুররা তো এখন শুধু গান হারাম তো ঘুম্মুক হারাম এসব নিয়েই পড়েছে, গোসল কভার করবেন। ওরু হুজুরদের কি দারুণ প্রমোট করছে, আসল ইস্যুগুলোকে অ্যাভয়েড করে দিয়ে, ভুলিয়ে দিয়ে কভার গোসল করবেন। হ্যাঁ, কোনটা সিরক, কোনটা কি, ওই মেয়ে মানে কিভাবে মানে বাঁচবেন, মানে মানে জামা কাপড় কি করে পরবেন, টাকনুর ওপর মুখ, পাতলুন, বিভিন্ন রকমের ব্যাপার ট্যাপারে, মানে বাহ্যিক ব্যাপার ট্যাপারে এমনটাই
মশগুল করে রেখেছে যে ইসলাম ধর্মে মানুষ ভয় পাচ্ছে, ইঁদুরে ইঁদুরে কামড়েছে, ভ্যাকসিন নিয়েছে। আমার এত হাসি পেলো আর কি, ভাবলাম হায় রে প্রকৃতি, হায় রে প্রকৃতি, এই যে কায়ামতের কিন্তু দিন চলে এসেছে। উনি বলে গেছিলেন, উপলব্ধি তো ছিল, হ্যাঁ ভেতর থেকেই ভাঙছে, আর বেশি দিন নেই। যাই হোক, তো কেন ইঁদুরে কামড়ালে ভ্যাকসিন, র্যাবিস ভ্যাকসিন, এই এতটা পর্যন্ত আতঙ্ক, প্যানিক চলে গেছে। এতটা যদি যেতে পারে তাহলে ভোটার কার্ডে মানে ভোটার লিস্টে নাম না থাকলে আমার বাড়িঘর নিয়ে নেবে, এই প্যানিকও স্বাভাবিক। তাই বলে রাখলাম, এরকম যদি ঘটে আমাকে জানাবেন। আপনি যদি বাংলাদেশের হয়ে থাকেন, এই কারণে আপনার ভোটার লিস্টের নাম নেই বলে মনে হচ্ছে, সেক্ষেত্রেও মানে তুলে বাদ দিয়েছে। আমার পরিচিত সার্কেলে যদি এরকম কেউ থাকেন বাংলাদেশি বলে আপনার ভোটার তালিকায় আপনার নাম কাটা গেছে এবং আপনার সম্পত্তি বা আপনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, হ্যাঁ, সেটাও আমাকে জানাবেন, ঠিক আছে? আর খোঁজ নেবেন আসামের ডিটেনশন ক্যাম্পে অ্যাকচুয়ালি কত লক্ষ হিন্দু আছে, এরকম অনেক ওরা প্যানিকবাজি করছে, ছড়াচ্ছে আর কি, কত লক্ষ হিন্দু আছে খোঁজ নিয়ে নেবেন। মিডিয়া নয়, নিজে গিয়ে পারলে দেখে আসবেন জায়গা হবে কিনা। আসুন আগে আমরা এবার এই ব্যাপারগুলো গেল, এবারে আসুন মানে বাদ গেলে কি কি হতে পারে। এবার বাদ গেলে আপনি যদি আবার ইনক্লুড করতে চান তারও কি কি পথ আছে সেটাও আমি আলোচনা করব। প্রথমে আসি যে আমাদের সংবিধান কি বলছে। ভোটের ব্যাপারে যে সংবিধান আমাদের যেটা বলছে সেটা হলো যে মোটামুটি ভাবে আর্টিকেল 25 থেকে শুরু করে আর্টিকেল 329, আর্টিকেল 324 থেকে আর্টিকেল 329 পর্যন্ত মোটামুটি ভাবে এই ভোটাধিকার ব্যাপারগুলো, ভোট ব্যাপারগুলো আলোচিত হয়েছে আমাদের সংবিধানে। সেখানে আর্টিকেল 324-এ বলা হচ্ছে যে সেখানে ইলেকশন কমিশনের একটা ভূমিকার কথা বলা হচ্ছে। সেটা কি ভূমিকা একটু পড়ে শোনাই আপনাদের। Article 324. The Constitution, through Article 324, provides for an independent election commission in order to ensure free and fair elections in the whole country. The superintendent's direction and control of the preparation of the electoral rolls for and the conduct of all elections to Parliament and to the legislature of every state and of elections to the offices of President and Vice President is vested in the Election Commission of India. এখানে ইলেকশন কমিশনের ডিউটিটা বলে দেওয়া হলো, তারা কি করে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন তারা কন্ডাক্ট করবে, এই কারণেই ইলেকশন কমিশন। এবং সেই কারণে তারা দরকার হলে ভোটার তালিকা অবশ্যই সংশোধন করতে পারে, রিভাইজ করতে পারে, অবশ্যই পারে। আগেও করেছে, 2002-এও তো হয়েছে, তখন ডিজিটাল হয়নি, কিন্তু এবার ডিজিটাল হচ্ছে, পারে। কিন্তু ভোটার তালিকা থেকে কারো বাদ কি আর অথরিটি কি শেষ পর্যন্ত ইলেকশন কমিশনের আছে? একদমই নেই। ওটা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের আছে। ওটা ইলেকশন কমিশন পারে না, অধিকার তার নেই। তাকে সুপ্রিম কোর্ট তার উপরে নজরদারি চালাতে পারে, কারণ ওটা সংবিধানের সঙ্গে রিলেটেড। কি আসছে আর্টিকেল 325, no person is to be declared ineligible for inclusion in the electoral roll on the grounds only of religion, race, caste, sex or any of them. কোন ব্যক্তিকে, অবশ্যই অ্যাডাল্ট, আমাদের দেশে তো জানেন এখন 18, তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। কিসের গ্রাউন্ডে বাদ দেওয়া যাবে না? ধর্ম, রেস অর্থাৎ জাতপাত, কাস্ট ওই জাতপাত
রেস আর একটু ব্যাপক করতে ব্যবহার করা হয়, যেমন ধরুন ওই বিভিন্ন রকম ককেশিয়ান ধরুন একটা ভাগ আছে, তারপরে ধরুন মঙ্গলয়েড একটা রেস, এরকম ভাগ যেগুলো রয়েছে, নিগ্রয়েড একটা রেস, অস্ট্রলয়েড, প্রোটো অস্ট্রলয়েড, এগুলো রেস। অর্থাৎ যাই হোক, মোদ্দা কথা এটাই, সেক্স, লিঙ্গ অর এনি অফ দেম, অর্থাৎ এই সব কোনো কারণে, ধর্মের কারণে, রেসের কারণে, কাস্টের কারণে, কোনো কারণেই কোনো সাবালককে, যার ভোটের অধিকার হয়েছে বয়স অনুসারে, তাকে বাদ দেওয়া যাবে না। ক্লিয়ার? ক্লিয়ার তো? বাদ দেওয়া যাবে না, এটা সংবিধান বলেছে। হ্যাঁ, এখন যদি আপনি কোনো 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 ক্ষেত্রে, সেটা সব ক্রাইমের ক্ষেত্রে নয়, কিন্তু এমন কোনো ক্রাইম যেটা খুব সিরিয়াস ক্রাইম করে থাকেন, ক্রিমিনাল হয়ে থাকেন, কনভিক্ট হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার ভোটাধিকার কিছু সময়ের জন্য সাসপেন্ডেড হতে পারে। সেরকম তো লোক আমার কাছে এখানে আছে বলে মনে হয় না, যারা আমার এই মুহূর্তে এই প্রশ্নগুলো করছে, জানতে চাইছে, লাইভ শুনছে বা দেখছে, তাদের মধ্যে এরকম কেউ আছে বলে আমি মনে করি না। তাহলে ওটা গেল। বেশ, তাহলে পারে না। তাহলে অনেকেই ভয় পাচ্ছেন যে কি বিহারে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ গেছে, তাই তো? ওই যে ওখানেও তো এসআইআর হয়েছিল, বাদ গেছে, তাহলে ইলেকশন কমিশন তো বাদ দিয়ে দিল, তাহলে আপনি বলছেন বাদ দিতে পারে না? পারে না। পরের খবরটা শুনুন, লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন যে বাদ দিতে পারে না। কি খবর? একদম সাম্প্রতিক খবর, হেডলাইনটা পড়ি। হোয়াট পোল বডি টোল্ড সুপ্রিম কোর্ট অন এক্সক্লুশন অফ ভোটার্স ফ্রম লিস্ট ক্লেম, যে লিস্ট থেকে ভোটারদের বাদ দেওয়া হয়েছে সে ব্যাপারে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল যে কেন এই ভোটারদের বাদ দেওয়া হলো। তখন কি বলল সুপ্রিম কোর্টকে ইলেকশন কমিশন, কি জানিয়েছে, সেটাই এই খবরে রয়েছে। It also said that all possible steps are being taken to include all eligible voters in the final electoral list during the ongoing special intensive revision. কি একবার বাদ পড়ল? এবার বলছে যে আমরা সর্বতভাবে চেষ্টা করছি যারা বাদ পড়েছে তাদের মধ্যে যারা এলিজিবল ভোটার, অবশ্যই তাদেরকে আমরা ইনক্লুড করব। আরেকটু পড়ি। No eligible voter in Bihar will be removed from the electoral rolls without prior notice, the Election Commission told the Supreme Court on Saturday. তাও কি নোটিশ দিতে হবে? এমনি এমনি করা যাবে না যে আপনাকে এই গ্রাউন্ডে, এই কারণে আপনার নামটি ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হলো, নোটিশ দিতে হবে, এবং তারপরেও আপনার সে থাকবে না। নোটিশ দিয়েছে মানে কি, ইউ হ্যাভ দ্য সে, এর পরেও তো থাকে, ওটা তো অনেক পরের গল্প। নোটিশ পেয়েছেন কি এরকম কিছু? আচ্ছা, it also said that all possible steps are being taken to include all eligible voters in the final electoral list during the ongoing special intensive revision, and strict directions have been issued to prevent any wrongful deletions. ভুল করে যদি বাদ চলে যায়, আমরা আবার দেখছি সেগুলো অন্যায়, সেগুলোকে আমাদের আবার ঠিক করতে হবে। রংফুল ডিলিশনকে আমরা মানব না, আমরা কারেক্ট করব। সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে আমরা চলবো, পরিষ্কারভাবে বলা হয়েছে। The poll body made the assurance in an affidavit. Affidavit করতে হয়েছে। The poll body made the assurance in an affidavit filed on Saturday, days after the top court sought in its response to allegations that over 6.5 million names were deleted from Bihar's draft electoral rolls without transparency during the SIR exercise. The exercise has caused much controversy
as it was ordered on June 24, just a few months before the assembly elections. কি বুঝলেন? কয়েক মাস আগে মাত্র এই এসআইআর এর নির্দেশ দেওয়া হয়েছিল, গ্রহণ করা হয়েছিল প্রস্তাব। তারপরে দেখা যাচ্ছে যে 6.5 বিলিয়ন নাম নাকি বাদ গেছে ভোটার তালিকা থেকে, মানে 65 লক্ষ বিহারে। তো সেইটাকে নিয়ে সুপ্রিম কোর্ট অবশ্যই ইলেকশন কমিশনের কাছে জবাবদিহি চেয়েছে, এবং ইলেকশন কমিশন নড়ে চড়ে বসে বলছে যে না, আমরা এটা ভুল দেখছি, ইত্যাদি ইত্যাদি। বুঝছি তাড়াহুড়ো করে হয়েছিল তো, কিন্তু মাঝখানে কি হলো, হইচই হলো, হই হুল্লোড় হলো, মানুষ ভয় পেল, এই যে ভয় পেল, হ্যাঁ ব্যাস করোনার মতো প্যানিক। তাহলে শেষ পর্যন্ত কিন্তু এলিজিবল ভোটার প্রত্যেকেরই নাম কিন্তু আবার ওরা সুরসুর করে ঢুকিয়ে দেবে। কারণ কি, যতদিন পর্যন্ত রাজনৈতিক দল আছে, এখনো তো নিউ ওয়ার্ল্ড অর্ডারের শেষ ধাপে আমরা যাইনি, তখন রাজনৈতিক দলের অস্তিত্বই থাকবে না। ততদিন পর্যন্ত হেডেকটা তো আপনার নয়, হেডেকটা ওদের। ভয় পাচ্ছেন কেন? একটা ভোট ওদের কাছে গুরুত্বপূর্ণ, আপনারা জানেন না? জানেন তো কতটা গুরুত্বপূর্ণ, একটা একটা করে কথা ভোট হয়, ওরাই আপনার পরিত্রাতা। তাই ধরুন আপনি করলেন না, যারা করতে চাইছেন না তাদের জন্য বলছি। এবার আপনি দেখলেন যে এই যে বিহারে যেমন বাদ গেছে, এবং সুপ্রিম কোর্ট যা করার করছে, ব্যাস সেটা তো করবেই, কেউই বাদ যাবে না শেষ পর্যন্ত এলিজিবল ভোটার্স। তো সেটা অন্য গল্প, সেটা তো অনেক পরের গল্প। সেটা আমাদের রাজ্যেও একই রকম কেস হবে, দেখবেন একই রকম ভাবে দেখবেন অনেক বাদ যাবে। বাদ যাওয়ার কারণ কিন্তু সে প্রতিবাদ করে তারা করবেন এমন নয়। আপনি প্রতিবাদ করে করবেন না, হয়তো ফর্ম ফিল আপ করলেন না, সেটা আলাদা কথা, যেমন আমি করব না, সেটা আলাদা কথা। কিন্তু অনেকেই দেখবেন থাকবে না। ধরুন বাড়িতে বৃদ্ধা মা অসুস্থ, তিনি চোখে দেখতে পান না ভালো, তিনি ফর্ম ফিল আপ করবেন, তার ছেলের ফর্মটা তার কাছে রয়ে গেল, ছেলে থাকে বোম্বে, সোনার কাজ করে, কি করবেন সেখানে? সেক্ষেত্রে তিনি বলবেন যে হচ্ছে নেই, যেমন তাকে কি ফর্মটা কুরিয়ার করে পাঠানো হবে তার দোকানে? তাহলে হবে না তারটা, আর তার পক্ষে বৃদ্ধা মায়ের, অসুস্থ মায়ের পক্ষে সেটা ফর্ম ফিল আপ করা সম্ভব নয়। তাহলে এরকম বহু ঘটনা ঘটবে যেখানে ভোটারকে তার অ্যাড্রেসে পাওয়া যাবে না। যাবে কি? সম্ভব নয়। আর কোনো মানুষ এই সময়ে দাঁড়িয়ে যখন ব্যস্ত, কর্মব্যস্ত, বেসরকারি কোনো সংস্থায় কাজ করেন, ঠিকই শ্রমিকের কাজ করেন, কোন রকম করে বেঁচে বলতে থাকেন, আছেন, তারা ওই ফর্ম ফিল আপের জন্য ছুটি নিয়ে এখানে আসবেন? তাদের দায় পড়েছে। তাহলে সেক্ষেত্রে কি হবে? এরকম নাম বিএলওরা তো যা পাবে তাই করবে, আবার তাড়াহুড়ো রয়েছে, প্রচন্ড চাপ তাদের উপরে, পড়াতেও হচ্ছে, অন ডিউটি দেয়নি ওদেরকে, অভিযোগ আছে প্রচুর, ওদেরকে প্রচুর কাজ করতে হচ্ছে স্কুল টাইমে, স্কুল টুলে পড়াশোনা তো লাটে উঠছে, সেটাও ওরা চাইছে অবশ্য স্কুল লাটে উঠুক, যাই হোক মার্জনা করবেন। তাহলে এভাবেও বহু মানুষ পারবেন না। আর কি, অনেক মানুষ আমাদের দেশে আছেন, অশিক্ষিত মানুষ আছেন, বহু মানুষ আছেন তথাকথিত অশিক্ষিত, সবর সম্প্রদায়, উপজাতি, জাতি, অরণ্যবাসী, তারা এইসব ফর্ম ফিল আপ করবেন, বিএলওরাই করে দেবেন হয়তো, তারা তো করতেই পারবেন না এসব পড়ে টোরে ঠিকঠাক করে মেনটেন করা পারবেন না। সেই ক্ষেত্রেও অনেক ভুল ত্রুটি হতে পারে, মিস হতে পারে, তাদেরও পাওয়া যাবে না। তাহলে এইভাবে দেখতে গেলে বাদ যারা প্রতিবাদ করে করবেন না তাদের সংখ্যা নগণ্য, তো আমার এখানে হয়তো 2-1 জন করবেন না। তাহলে বাকিদের, এই যে বিহারে এতজন যে হলো না, যে বাদ গেল, তাদের তো হয়নি, তারা কি প্রতিবাদ করে করেছিল? না। এবং যারা বাদ গেল তারা কি সবাই মানে ইনএলিজিবল ভোটার, অনুপ্রবেশকারী? মোটেই নয়। তাহলে কি, ওই যে এইসব কারণে তড়িঘড়ি কাজ করা, ইলেকশনের মাত্র কয়েক মাসের আগে এগুলো কাজ করা হয়েছে, এটা আমাদের রাজ্যেও তাই হচ্ছে, যাতে করে ভুল হয়, ভুলের সম্ভাবনা থাকে, তা নিয়ে অনেক প্যানিকবাজি করা যায়, হইচই করা যায়। হ্যাঁ, বলবে এই এত লক্ষ ভোটার আমাদের রাজ্যে রয়েছে, বাদ গেল, এইবার ওই দল বলবে হ্যাঁ এই তো পাওয়া গেছে, সব বাংলাদেশি। তাই তো তখন আবার একটু তোল্লা হবে, একটু ভয় দেখানো হবে, প্যানিকবাজি হবে, তারপরে আবার
সুপ্রিম কোর্টে যাবে, সুপ্রিম কোর্ট আবার দেখবে, এই করতে করতে একটা সুন্দরভাবে আরো একটা সুন্দর এজেন্ডা তৈরি করা গেল, তাই তো? ব্যাপারটা তাই। তো সেই জায়গা থেকে মার্জনা করবেন, নিশ্চিন্ত থাকুন যে ওটা তো গেলই, এইভাবে আপনার নাম বাদ দেওয়া যাবে না। আর বাদ গেলে, সাময়িকভাবে গেলেই বা কি হবে, সেটাও আমি আগেই বলেছি, কিচ্ছু ভয়ের নেই। যোগাযোগ করবেন, জমি নিয়ে নিচ্ছে, বাড়ি নিয়ে নিচ্ছে, ভোটার তালিকায় নাম নেই বলে আমাকে বলবেন, অধমকে বলবেন। তবে হ্যাঁ, অপরিচিত হলে আবার এসব শুনবো না আমি। আমার সহযোদ্ধা পরিচিত মানুষ যারা আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের কাছ থেকেই, কারণ এত এত বিষয়ে মাথা ঘামানোর সময় সত্যি নেই আমার। কত জায়গায় ছুটবো বলুন দেখি। তবে হ্যাঁ, যারা কাছের মানুষ, প্রিয় মানুষ, আমার পাঠক, সহযোদ্ধা, তাদের সঙ্গে তো আমি ছিলাম, আছি, থাকবো। আমি বলে রাখলাম পরিস্থিতির কথা। তাহলে এই হলো বিষয়। তাই হেডেক নেবেন না। প্রতিবাদ করতে চাইলে নিশ্চিন্তে করুন, করবেন না, ওনার নাম বাদ যাবে না। গেলেও এইসব অপশনস আছে, আপনার ডকুমেন্টস তো আপনার কাছে আছেই। তো শুধু আপনি ডিজিটাল কিউআর কোডটা চাইছেন না, আপনার ভোটার কার্ড তো থেকেই গেল। তো কি সমস্যা, তো আগেই বলেছি। আর যদি আপনি মনে করেন যে না, ভোটার তালিকায় আপনার নামটা থাকা দরকার, কিচ্ছু না, আপনি ওই যে এইসব অপশন, রাজনৈতিক দলের কথা এখানে বলা আছে, সেখানে বলা, ইলেকশন কমিশন বলে দিয়েছে যে হ্যাঁ, আমরা রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করছি, তারা ওই ব্যাপারে হেল্প করছে, আছে, এখানেই আছে, পুরো খবরটা পড়লাম না। অর্থাৎ রাজনৈতিক দলকেও সামিল করা হয়েছে, যাতে করে এই যারা বাদ গেছে তাদেরকে আবার ইনক্লুড করা যায় এলিজিবল ভোটারদের। কারণ রাজনৈতিক দলের এটা বড় ব্যাপার, বুঝতে পারছেন তো? তাদের কাছে একটা ভোট মানে কত গুরুত্বপূর্ণ। আর আপনি পাড়ায় একটা পরিচিত মুখ, আপনি থাকেন, আমার আপনার নামটা বাদ গেছে জানতে পারলে ওরা আপনার চাইতে বেশি আকুল হয়ে যাবে, তাই নাকি? তাই বাদ গেছে, ঠিক আছে, দেখছি কার হিম্মত আছে আপনাকে বাদ দেয়। হ্যাঁ, এবার তাদের একটু খুঁজিয়ে দেবেন, তারা বা বলবেন যে বা কারণ হ্যাঁ, আপনি প্রতিবাদ করে এসআইআর এনুমারেশন ফর্ম ফিল আপ করেননি বা কিছু করেননি, তো সেগুলো এখন যদি বলতে যান তাহলে আবার মুশকিল, এবং তারা বুঝবে কিনা, ডিজিটাল আইডির বিরুদ্ধে কিনা, এগুলো অনেক সমস্যা। সেই ক্ষেত্রে আপনি কৌশল নেবেন, বলবেন, কি বলবেন, ছিলাম না, বা আমরা খেয়াল করিনি, বা দেরি হয়েছে দিতে, জমা দিতে, বা দিইনি, বা ব্যাপারটা গুরুত্ব বুঝতে পারিনি। সেক্ষেত্রে আর একটা যুক্তি আপনার কাছে আছে, কি? আসুন, আপনি যে করছেন না, ধরুন আপনি করছেন না, করবেন না, আপনি তার জন্য আপনি কি যুক্তি দেবেন বিএলওকে? সিম্পলি বলবেন যে এটা সাবজুডিস, এটা মানে এই যে প্রসেসটা চলছে এসআইআর এর ক্ষেত্রে, এই যে প্রসেসটা চলছে সেটা সাবজুডিস আছে, মানে আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে। কি জানিয়ে দিয়েছে? যদি এটাকে অবৈধ বলে আমাদের মনে হয়, এই যে প্রক্রিয়া, সেটাকে আমরা বাতিল করব, সেট অ্যাসাইড করব। আসুন একটু পড়ে শোনাই। সাম্প্রতিক খবর, সুপ্রিম কোর্ট সেখানে কি বলছে? কান্ট স্টপ এসআইআর, উইল সেট ইট অ্যাসাইড ইফ ফাউন্ড ইললিগাল। সুপ্রিম কোর্ট, এখন আমরা এসআইআর কে স্টপ করতে পারছি না, এই তো ইলেকশন কমিশনের ব্যাপার, তো ইন্ডিপেন্ডেন্ট বডি, কিন্তু আমরা বাতিল করে দেব যদি এটাকে আমরা আমাদের কাছে ইললিগাল বলে মনে হয়। ভ্যাকসিনের গল্পটা মনে আছে তো? হ্যাঁ, প্রথম দিকে কিন্তু সুপ্রিম কোর্ট কিচ্ছু বলেনি, কিচ্ছু বলেনি। ভ্যাকসিন দেওয়া হয়ে গেল, গোঁজা হয়ে গেল, 2খানা ডোজ নিয়ে নেওয়া হয়ে গেল, তারপরে 2021-এর মে মাসে সুপ্রিম কোর্ট জানালো, কেন্দ্র সরকার তখন এফিডেভিট দিল যে ভ্যাকসিন বাধ্যতামূলক নয়, আমরা কাউকে ফোর্স করছি না। ওরা জানালো, আমাদের কাছে খবর আছে। সেই সময় আমরা বহু আলোচনা করেছি, লিখেছি, বলেছি, যারা নতুন তারা যদি চান, লিঙ্ক চান, দিতে পারে। তো তখন তারা বলে দিল যে না, ভ্যাকসিন বা করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক নয়। তাহলে কখন সুপ্রিম কোর্ট বলল? যখন সবাইকে কৌশলে গুঁজে দেওয়া হলো। খেলাটা বুঝুন, অর্থাৎ সংবিধানটাও বাঁচলো। সংবিধানটা তো এখনো আছে রে বাবা, ওটাকে তো রাখতে হবে। আস্তে আস্তে ওরা সংবিধানকে কবজায় নিয়ে নেবে, এখনো তো পারছে না, আস্তে আস্তে পারবে, ধীরে ধীরে ওরা খাবে, ধীরে ধীরে গিলবে, একবারে তো গিলতে পারে না, এত বড় দেশ, সমস্যা। কিন্তু এখনো পর্যন্ত যেটা রয়েছে, সেই কারণেই যে বডিলি ইন্টিগ্রিটি, যার উপরে ভিত্তি করে সুপ্রিম কোর্ট আমাদের জানিয়েছিল যে না,
করা যাবে না, বাধ্যতামূলক নয়, কিন্তু সেটা তো সুপ্রিম কোর্ট জানালো অনেক পরে। অর্থাৎ ভ্যাকসিন পর্ব হচ্ছে, চলছে চলছে, সুপ্রিম কোর্ট দেখছে, তারপরে যখন দেওয়া হয়ে গেল, কর্মকাণ্ড হয়ে গেল, তখন মানুষ যারা মামলা আগেই করেছিল, অনেকে আমাদেরই অনেক চিন্তা ভাবনা করে যারা, তারা করেছিল, সেটা ফেলেই রেখেছিল। তারপরে যখন হয়ে গেল, তখন সেন্ট্রাল গভর্নমেন্টকে সুপ্রিম কোর্ট জবাবদিহি করছে যে আপনারা কি বাধ্যতামূলক জোর করে করছেন, এটা ঠিক নয়, আপনারা একটা এফিডেভিট দিন। তখন সুপ্রিম কোর্ট সরকার জানালো যে না, এটা আমরা জোর করছি না, এটা ভলান্টারি। কি বুঝলেন ব্যাপারটা? এরকম এখানেও তাই হবে। তো এখানেও ওরা করে নেবে, ডেটা কালেকশনটা করে টোরে নেবে, নেওয়ার পরে ওই যে তারপর বলেই রেখেছে সুপ্রিম কোর্ট। আসুন একটু পড়ি। The Supreme Court said ECI, an Election Commission of India, as a constitutional body must be presumed to be acting in accordance with the constitutional responsibilities. হ্যাঁ, অর্থাৎ সংবিধান অনুসারেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে কাজ করতে হবে, এটা পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টে। The Supreme Court on Monday observed that it cannot restrain the Election Commission of India from conducting its ongoing special intensive revision of electoral rolls across the states, emphasizing that the legality of the process will ultimately be decided at the stage of final judgment. Until then, the court said, the Commission as a constitutional body must be presumed to act in accordance with its constitutional responsibilities, and that any breach could invite its intervention. পরিষ্কার বলে দিয়েছে যে এই এসআইআর এর শেষ পর্যন্ত যে ব্যাপারটা, সেটা সংবিধান অনুসারেই চলতে হবে, সেটা মাথায় রাখতে হবে ইলেকশন কমিশনকে, এবং সুপ্রিম কোর্ট সেটা দেখবে এবং সেই জাজমেন্টই ফাইনাল কথা হবে। অর্থাৎ ভোটার লিস্ট কাকে বাদ দেওয়া হবে না দেওয়া হবে, বাদ দিয়ে দেওয়ার রিভাইজ করে দেখা গেল ঠিক আছে, কিন্তু যদি কোনো ভোটার তার গ্রিভ্যান্স নিয়ে যায় বা সে ইনক্লুড হতে চায়, এই বিষয়গুলো এবং টোটাল ব্যাপারগুলো খতিয়ে দেখার দায়িত্ব সেটা কিন্তু সুপ্রিম কোর্টের ওপরই ন্যস্ত আছে। শেষ কথা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, আমি লিঙ্কটা দিয়ে দেব। অর্থাৎ পরিষ্কারভাবে জানিয়েও দিয়েছে সুপ্রিম কোর্ট যে লিগালিটি যদি ঠিকঠাক না থাকে, অর্থাৎ বৈধতা না থাকলে বা সেটা খর্ব হলে, মেনটেন না হলে, এই এসআইআর কে সুপ্রিম কোর্ট সেট অ্যাসাইডও করে দিতে পারে। তাহলে কি হলো? এবার গভীরে যান। গভীরে গেলে কি বুঝতে পারবেন যে ধরুন এসআইআর হলো, সমস্ত ডেটা কালেকশন হয়ে গেল, কিছু হলো না, ওই যে বিহারে যে এতগুলো হয়নি, যাই হোক, পরে তো নাম ঢুকে যাবে লোকালি, গেল, ঠিক আছে। তো তাতে করে ডেটা কালেকশন তো হয়ে গেল, সব কিছু হলো না, সব তো হবে না, সম্ভব নয়। তো তারপরে সুপ্রিম কোর্ট সেটা সাইড করে দিল। তাহলে কি হলো? তাতে কোনো ক্ষতি হলো কি? কোনো ক্ষতি হলো না, কারণ ডেটা ওদের কাছে থেকে গেল, কর্পোরেটের কাছে চলে গেল, বিক্রি হয়ে গেল। ডেটার এখন সবচেয়ে বড় বাজার জানেন তো, বিলিয়ন বিলিয়ন ডলারের বাজার ডেটার যে কি মূল্য, ডিজিটাল ওয়ার্ল্ডে ডেটার মূল্য কত, যারা একটু পড়াশোনা করেন তারা জানেন। একটা বড় পণ্য হয়ে গেল। পাশাপাশি টোটাল কন্ট্রোলের কাজটাও এগিয়ে গেল। পাশাপাশি সুপ্রিম কোর্টও ওই যে চুপচাপ থাকলো, পরে দেখবো বলে থেমে গেল, যেমন ভ্যাকসিনের ব্যাপারটা পরে দেখলো। তো কাজ তো হয়ে গেল, এটাই হলো পলিসি, এটা পলিসি। এবার আসছি আমার কথায়। দেখুন, একটা কথা বলি যে আমি যে ত্যাগ বলুন, আত্মত্যাগ বলুন, অনিশ্চয়তা বলুন, যে পথ আমি বেছে নিয়েছি, সেটা যদি আপনারা জানতেন, জানেন না, কেউই জানেন না সে অর্থে, দু একজন হয়তো জানেন খুব কাছের হলে, তাহলে আপনারা বুঝতে পারতেন যে আমি যতটুকু আপনাদের ভালোবাসা পাচ্ছি, যতটুকু পাশে থাকা পাচ্ছি, আপনারাই বলতেন যে সেই তুলনায় ওই যে হারিয়েছেন আপনি সেটা অনেক বেশি। আপনারাই বলতেন আর কি, মনে হয় আমার। আমি হারাইনি, আমি
প্রত্যাখ্যান করেছি, সরে সরে এসেছি তার থেকে, বিচ্ছিন্ন করেছি নিজেকে। কারণ আমার ইডিওলজি, আমার পলিসি, আমার চিন্তাভাবনা যেখানে মিলবে না, সেখান থেকে চেষ্টা করতে হবে। তারপরে যদি যখন হয় না, তখন হয় না, গেল। তাতে করে যে মূল্য দিতে হবে সেটা আমি তৈরি আছি। এটা তো গেল একটা দিক। আর একটা দিক কি, ওর দিকেরই অংশ একটা দিক হলো অনিশ্চয়তার ব্যাপার। আমি যেটা পারি আপনারা সেটা পারবেন না, তাই ভেবে চিনতে, মানে এই লড়াইটা আপনি করতেই পারবেন, এসআইআর নিয়ে যেটা সেটা আপনি করতেই পারবেন, কোনো ব্যাপারই না বললাম। কিন্তু মাথায় রাখবেন যে আপনি যদি শেষ পর্যন্ত সাহসী না হন, যুক্তি দিয়ে কিছু হয় না। লজিক কান্ট take you to the ultimate goal. The main thing is courage and self-confidence. I'm not talking about overconfidence, I'm talking about self-confidence. না হলে হয় না। কারণ আপনাকে চোখে চোখ রেখে কথা বলতে হবে, ভয় পেলে চলবে না। এটা আমি নিজের অভিজ্ঞতায় আমি বলছি আর কি। তাই এই মানসিকতা বজায় রাখতে হবে। আপনারা যদি সংসারী হন, সেখানে তার লোকজনের মতামত নেওয়াটা আপনাদের যুক্ত জরুরি। আপনি তাদের কতটা সঙ্গে পাচ্ছেন, পাশে পাচ্ছেন, এগুলো অনেকগুলো ম্যাটার কাজ করে। আপনি তো একা বুঝলে হবে না। তাই এই লড়াইটা আপনার পারিবারিক ক্ষেত্রে স্প্রেড করতে হবে, তবেই আপনি পারবেন। নইলে ওই ম্যাক্সিমাম ভ্যাকসিন পর্যন্ত আপনাকে ওইটুকু পারবেন, বাকিটা পারবেন না। আর আমার ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি যে আমি যতটা যেতে পারি আপনারা সেটা পারেন না, এবং সেটা সঙ্গত কারণেই পারেন না। কারণ সেটা আপনাদের না পারার পিছনে অজস্র কারণ আছে, আর আমার পারার পিছনে হয়তো কিছু কারণ আছে। সেটা হলো, ধরুন আমি সবসময় এই পর্যন্ত ভেবে রেখেছি যে ধরুন আমার ব্যাংক অ্যাকাউন্টে আধার নেই, বেশ, কোনোদিন দেবো না, আধারের গল্পই নেই তো। এবার ধরুন ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিল, আমার বইই গেল, লাগবে না। ব্যাংক অ্যাকাউন্ট করেছিলাম তো বছর আগে, যখন সেন্টারটা খুলেছিলাম, করতে বাধ্য হয়েছিলাম। আপনারা জানেন, ওই আমার একটা সেন্টার ছিল পড়ানোর, লাহা স্কুল অফ কম্পিটিশন, সেই সময় করেছিলাম। তো যাই হোক, আমার কোনো কিছু যায় আসে না, আমার অ্যাকাউন্ট লাগবেই না। এবং শেষ পর্যন্ত আমার স্মার্টফোনও লাগবে না। এখন রাখছি আপনাদের সঙ্গে পাওয়ার জন্য। এটাই তো একটা মাধ্যম, লড়াইয়ের জন্য একটা কাজে লাগাচ্ছি। অর্থাৎ আমার যে জীবনযাপন আমি ভেবে রেখেছি, জানি না সেটা কতটা পারবো, তবে আমি পারবো। সেটা হলো প্রকৃতির কোলে জীবনযাপন। সেখান